আসসালামু আলাইকুম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজকের এই ওয়েবিনারে। আমাদের শিরোনাম আপনারা সকলেই জানেন যে নগরীতে মশক সমস্যা সমাধান কোন পথে। মশা আমাদের দৈনন্দিন জীবনের সাথী। শুনতে খুব খারাপ লাগলেও বা কারো কারো হয়তো ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু এটি অনিবার্য সত্য। এবং মশার কারণে একসময় আমরা এখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে শুনেছি। প্রচুর মানুষ একসময় ম্যালেরিয়াতে মারা যেতেন। এরপর আমরা ডেঙ্গুর কথা জানি। বছর দুয়েক আগে ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা গেছেন। কোভিড এসে ডেঙ্গুর সেই ভয়াবহতা কথা আমাদের অনেকখানি ভুলিয়ে দিয়েছে। এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, আমরা উন্নয়নের মহাসড়কে আছি, আমরা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছি। এসব কথা আমরা প্রায় নিয়মিতই শুনছি। এবং বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে, উন্নয়নশীল দেশের তালিকা আছে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি গ্রাজুয়েশন করছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। কিন্তু মশায় ম্যালেরিয়া হোক কিংবা না হোক, মশায় ডেঙ্গু হোক কিংবা না হোক, মশা যে কি পরিমাণ অত্যাচার করে এই নগরবাসী তা মর্মে মর্মে উপলব্ধি করে। এবং মশা নিবারণের জন্য অনেক দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, বিশেষ করে ঢাকা মহানগরীর দুটো কর্পোরেশন আছে এবং তারা প্রচুর কাজ করেন, প্রচুর অর্থ ব্যয় করেন। আমরা সেগুলো শুনি, কিন্তু মশা কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না। সমস্যাগুলো কোথায়? এবং আমরা যতই উন্নয়নের জয়গাথা গাই না কেন, আমাদের জীবনের সঙ্গে, জীবন মানের সঙ্গে আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা অপরিচ্ছন্নতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারছি, আর সেগুলো কিন্তু এক ধরনের মানদণ্ড উন্নয়নের। আমাদের নীতি নির্ধারকরা সেগুলো কতটাকে বিবেচনায় নিচ্ছেন সেটি বড় প্রশ্ন। আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে চারজন অতিথি যুক্ত হচ্ছেন এই আলোচনা ওয়েবিনারে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান এবং কীটতত্ত্ববিদ। আমাদের সঙ্গে আছেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বিজ্ঞানী কর্মকর্তা মিস্টার তৌহিদুদ্দিন আহমেদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মুবাশির হোসেন। তিনি বাংলাদেশের নাগরিক আন্দোলনের একজন সামনের সারির মানুষ এবং ঢাকা নগরীর নানান সংকট নিয়ে দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলছেন বিভিন্ন গণমাধ্যমে এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের মাসুদ কামাল, যিনিও এইসব বিষয় নিয়ে লেখালেখি এবং প্রচুর কথাবার্তা বলেন। স্বাগত আপনাদের প্রত্যেককে। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে এই ওয়েবিনারে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে, সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা ফেসবুকে এবং ইউটিউবে এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে সেটি দেখছেন, তাদের সকলকে স্বাগত। আমি অনুষ্ঠানের শুরুতেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান এবং অত্যন্ত খ্যাতিমান কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে যে সমস্যা নিয়ে আমরা কথা বলা শুরু করেছি, সেই সমস্যাটা কি এবং সমস্যার সমাধান কোন পথে, এটা মূল প্রেজেন্টেশন বা প্রধান মুখ্য উপস্থাপনাটা উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। মশা আমাদের নাগরিক জীবনে একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা একদিনের সৃষ্টি হয়নি এবং একদিনও চলে যাবে না। সমস্যার বহু বছর ধরে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে মশা দমন করা যায়, কিভাবে মশা থেকে মুক্তি পাওয়া যায়। এ নিয়ে বহু আলোচনা হয়েছে, বহু সেমিনার হয়েছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা সমাধান পাইনি, মশার থেকে মুক্তি পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা একটা মানে কারণগুলি কি, মূল কারণগুলি কি, এগুলি একটু বিশ্লেষণ করব এবং কি করা উচিত এ বিষয়ে আবারও আমরা এই সবার সামনে তুলে ধরবো আমাদের প্রস্তাবনাগুলি। যেগুলি আমি এখন উপস্থাপন করব সেটা আমার বা তৌহিদুদ্দিন সাহেবের দুইজনের ব্যক্তিগত মতামত নয়, এটা আরো দুইজন এন্থ্রোপোলজিস্ট, মিস্টার এ কে এম আজাদ হয়তো জয়েন করবেন এবং প্রফেসর জি এম সাইফুর রহমান, এদেরও বক্তব্য। এটা এই সবাই আমরা মিলেমিশে কয়েকদিন ধরে আলোচনা করে একটা প্রস্তাবনা
বা একটা বিশ্লেষণ করেছি। এটাই আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তুলে ধরবো। বিষয়টা কিন্তু অনেক বিস্তৃত, বহু মাত্রিকতা আছে, সুতরাং এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটু দীর্ঘ হবে। আমি চেষ্টা করব কিছু কিছু বিষয় মানে সামান্য টাচ করব, সব স্লাইড গুলো আমি হয়তো বর্ণনা করব না। এটা যারা পরে যারা জানতে চান আর বিশদ যদি জানতে চান, আমার ইমেইল মোবাইল নম্বর দেওয়া থাকবে, সেখানে বা আমাদের যে কোনো একজনের কাছ থেকে আরো বিশদ তথ্যাদি জানতে পারবেন। এখন আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেয়ার করার জন্য স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। নগরীতে মশক সমস্যা কোন পথে সমাধান, এই হচ্ছে শিরোনাম আজকের এই আলোচনার। ঢাকা শহরের মশক সমস্যা বহুমাত্রিক, কিন্তু দুই প্রজাতির মশা সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে। বর্ষা মৌসুমে এডিস ইজিপ্টাই মশা, যেটা ডেঙ্গু রোগ ছড়ায়, এবং শুষ্ক মৌসুমে কিউরেক্স কুইনকিফ্যাসিয়েটাস মশা। কিন্তু এই ধারণা নেওয়াটা ঠিক হবে না যে এই দুই প্রজাতির মশাই আছে, এছাড়া আরো অনেক প্রজাতির মশা আছে এই ঢাকা শহরে, কিন্তু এই দুই প্রজাতির মশাই আমাদের মূল সমস্যা। এবং এই দুই প্রজাতির মশা কিভাবে নিবারণ করা যায়, বাঁচতে পারি, সেটাই আমি সংক্ষেপে আলোচনা করার আমি চেষ্টা করব। আমি প্রথমে কয়েকটা স্লাইড দেখাবো এই একই শিরোনামে, নগরীতে মশা নিবারণের ব্যর্থতার মূল কারণ সমূহ। সেই কারণগুলিকে কোথাও নীতিগত ভাবে ভাগ করা হয়েছে, কোথাও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাগ করা হয়েছে, কিন্তু এটাই থাকবে শিরোনাম আপাতত আগামী 8-9টা স্লাইড। একটা হচ্ছে প্রাকৃতিক কারণে মশা প্রবণ এলাকা। ঢাকা শহর একটা মশক প্রবণ এলাকা। সবাই একটু মাইক্রোফোন একটু মিউট করে রাখুন। আরেকটা বিষয়, আমাদের মাইক্রোফোন সবাই একটু মিউট করুন কাইন্ডলি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি শীতের মৌসুমের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের দিকে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে দেখা গেছে যে কিউলেক্স মশার এটা খুব বেশি হয়। আপনি যেমন দেখুন যে গত অক্টোবর 2020 সালের অক্টোবরে বৃষ্টিপাত হয়েছিল ঢাকা শহরে 395 মিলিমিটার, গড় বৃষ্টিপাত 150, অর্থাৎ 160% বেশি বৃষ্টিপাত হয়েছিল। নভেম্বরে 80% বেশি বৃষ্টিপাত হয়েছিল, ডিসেম্বরে সামান্য বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ এই বৃষ্টিপাতের ফলে প্রচুর পরিমাণ ব্রিডিং ভলিউম, ব্রিডিং এরিয়া কিউলেক্সের জন্য বৃদ্ধি পেয়েছে। এটা একটা কারণ, এটা আমাদের একটা অবজারভেশন। প্রায় প্রতি বছরই আমরা দেখেছি শীতের প্রথমে বৃষ্টিপাত বেশি হলে বেশি কিউলেক্স মশারই হয়। আর এডিস মশার বেলায় যেটা বলা যায় সেটা হচ্ছে থেমে থেমে, এখন থেকে এপ্রিলের থেকে যদি থেমে থেমে বৃষ্টিপাত হয়, তাহলে দেখা যায় যে এডিস মশাটা বেশি হয় এবং ডেঙ্গু রোগটাও তেমন ভাবে ছড়ায়। এই হচ্ছে মূল একটা বিষয়। এই যে প্রাকৃতিক কারণে বললাম, এই যে দেখুন আমি একটা কি দেখাচ্ছি, এই উত্তর সিটি কর্পোরেশনের একটা এলাকা, পোলার টেক এলাকা, এটা একেবারে প্রত্যন্ত এলাকা, এটা সিটি কর্পোরেশনের মধ্যে এসেছে। এই সব এলাকাতে, এই ধরনের এলাকাগুলিতে দেখা যাচ্ছে, আপনি যদি লক্ষ্য করুন যে প্রচুর জলাভূমি এবং তাতে অ্যাকোয়াটিক ভেজিটেশন আছে, সম্ভবত কচুরিপানা, প্রচুর কচুরিপানা। এগুলি কিন্তু প্রাকৃতিক ভাবেই এই জলাভূমি ছিল এখানে, এগুলি কিন্তু মশক প্রবণ এলাকা। একটা কারণ যে ঢাকার বেশ কিছু অঞ্চল মশক প্রবণ, কিন্তু আমরা আবার নিজেরাও কিন্তু কিছু কিছু এলাকাকে মশক প্রবণ করে ফেলেছি। যেমন কচুরিপানা আমরা হতে দেই, তারপরে তার ভিতরে এইসব ময়লা রাখি। এই যে আপনি পাশে দেখছেন একটা ড্রেন, ড্রেনটা এই যে ড্রেন, এগুলিতে প্রচুর কিউলেক্স মশা জন্মগ্রহণ, আরবিজারও জন্মগ্রহণ করে। এখন আসি আমরা যে ওইভাবে ভাগ করেছি যে নীতিগত কারণ, বিধি, আইন, এগুলির জন্য মশা দমন কেন কঠিন হয়ে যায়। সমন্বিত মশক নিবারণের অর্থাৎ ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট বলুন, ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট বলুন, মূল নীতিসমূহ, পদ্ধতি ও উপকরণ ব্যবহারের কোনো আইনগত বাধ্যবাধকতা নাই। আইনগত বাধ্যবাধকতা কিছু কিছু দেশে আছে। জনস্বাস্থ্যে ব্যবহার্য কীটনাশকের উপর বৈষম্যমূলক ভাবে অত্যাধিক আমদানি শুল্ক আরোপ করা হয়। কীটনাশক নিবর্ধনে দীর্ঘসূত্রিতা, এমনকি
যে মশার জন্য কার্যকরী যেসব কীটনাশক যেমন মাইক্রোবিয়াল ইনসেক্টিসাইড, এইখানে রেজিস্ট্রেশন নিবন্ধন করা যায় না, সেখানে সে প্রোটোকল ডেভেলপ করা হয়নি গত 20 বছরে বলা সত্ত্বেও। নগরবাসীর বাসস্থান, আঙিনা ইত্যাদি জায়গায় যদি মশার প্রজনন স্থল তৈরি হয়, তাহলে তাকে নিরুৎসাহিত করার জন্য সুনির্দিষ্ট কোনো আইন নাই। এই গেল। এখন হচ্ছে কি কারিগরি এবং কারিগরি তথ্য প্রশিক্ষণের যে অপ্রতুলতা। মাঠ পর্যায়ের মশক কর্মীরা কীটনাশকের ডোসেজ ও ফিল্ড অ্যাপ্লিকেশন রেট, ডোসেজ এবং ফিল্ড অ্যাপ্লিকেশন রেট কিন্তু দুটা ভিন্ন জিনিস, পরে আলোচনা করব, সম্বন্ধে যথেষ্ট প্রশিক্ষিত নন। মশক কর্মীরা কীটনাশকের নিরাপদ সংরক্ষণ বা স্টোরেজ ও নিরাপদ ব্যবহারের বিষয়ে উদাসীন। মশক নিবারণ যন্ত্রপাতির সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও মেরামত বিষয়ে মশক কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতার যথেষ্ট ঘাটতি আছে। মশক নিবারণ যন্ত্রপাতি মেরামত কেন্দ্র বা সার্ভিস সেন্টার ও প্রিভেন্টিভ মেনটেন্যান্সের কোনো ব্যবস্থা নাই, যার ফলে যেসব যন্ত্রপাতি কেনা হয় সেগুলি বেশি দিন টিকে না বা ঠিক মতো ব্যবহৃত হয় না। এখন আসি আমি যে আর একটা বিষয়, জনবল সমস্যা। মশক নিবারণ কর্মীরা মশা নিবারণ কর্মকাণ্ড সম্বন্ধে যথেষ্ট প্রশিক্ষিত নন। এটা একটা টেকনিক্যাল বিষয়, তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট ট্রেনিং তাদের নাই। মশক কর্মীদের নানাবিধ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের কথাই, 2 সিটি কর্পোরেশনের কথাই বলছি। ক্রু বলে এক ধরনের মশক কর্মী আছে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডাইরেক্টলি অধীনস্থ, সরাসরি অধীনস্থ। আর এক দল আছে মশক কর্মী, রেগুলার কর্মী, তারা সিটি কর্পোরেশন অধীন। আর বর্তমানে আর একটা শ্রেণীর সৃষ্টি করা হয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে, অস্থায়ী। এই 3 ধরনের লোকজন মশক কর্মকাণ্ড পরিচালনা করে এবং এইগুলি কেউ কেউ আছে এদের যে কেউ কেউ আছে ওয়ার্ড কমিশনারের আওতাধীন, কারা আছে কেউ আছে যে হেলথ ডিপার্টমেন্ট আওতাধীন, কেউ আছে এলজিআরডি মিনিস্ট্রির আওতাধীন। অর্থাৎ এরা 3 ধরনের এদের মানে সুপারভাইজারি বডি আছে। মশক নিবারণ কর্মীরা অনেক ক্ষেত্রে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালনে ব্যর্থ হন বা করেন না। মশক কর্মীরা মশক নিবারণ যন্ত্রপাতির ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও প্রাথমিক মেরামতের কাজে দক্ষ নন। কীটনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহার বিষয়ে মশক কর্মীদের প্রশিক্ষণের অভাব আছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ নিবারণে তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবী না থাকা। অর্থাৎ পাবলিক হেলথ পেস্ট কন্ট্রোল বা পেস্ট ম্যানেজমেন্টে ট্রেনিং আছে, একাডেমিক প্রশিক্ষণ আছে, এ ধরনের একটা লোক কোনো সিটি কর্পোরেশনে নাই বা নেওয়ার প্রচেষ্টা করা হয়নি। এখন আসি আমি যে আরেকটা বিষয়, যে কীটনাশকের সমস্যা। সুকীট বা লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিবারণের জন্য পরিবেশ বান্ধব দীর্ঘমেয়াদী কার্যকরী আধুনিক কীটনাশক সহজলভ্য না হওয়া, অ্যাকচুয়ালি নাই একেবারে, আমরা সেগুলিকে এই বাংলাদেশে অ্যাভেলেবল করতে পারছি না। মশক নিবারণের জন্য কীটনাশকের নিবন্ধন প্রক্রিয়া অহেতুক দীর্ঘ করা। মাইক্রোবিয়াল ইনসেক্টিসাইড এর প্রোটোকল তৈরি করা হয়নি এতদিনে, যার ফলে যেমন এই যে ব্যাসিলাস থ্রুয়েনজেন্সিস, বিটিআই, ব্যাসিলাস স্ফিরিকাস, স্প্যানোসেট, যে নতুন ব্যাকটেরিয়াল ইনসেক্টিসাইড তৈরি হয়েছে মশকের ব্যাপারে বিষয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেগুলি এখানে রেজিস্ট্রেশন করা যায় না, কারণ একটা অজ্ঞাত কারণে এই ইনসেক্টিসাইড রেজিস্ট্রেশন করতে গেলে যে টেস্ট করতে হয়, সেই টেস্ট প্রোটোকলটা করা হয়নি। অনেকবার বলা হয়েছে যে আপনার ভারতের টেস্ট প্রোটোকলটা ফলো করে হলেও করেন, কিন্তু 20 বছর হয়েছে তারা এটা করছেন না। অপেশাদার ব্যক্তিদের দিয়ে নিবন্ধনের জন্য কীটনাশকের এফিকাসি ট্রায়াল করা হয়। এফিকাসি ট্রায়াল আর কেমিক্যাল ট্রায়াল টেস্ট ভিন্ন। কেমিক্যাল ট্রায়াল করে প্লান্ট প্রোটেকশনের উদ্ভিদ সংরক্ষণ বিভাগে, কিন্তু এফিকাসি ট্রায়াল করে আপনার আইএডিসিআর বলে একটা প্রতিষ্ঠান আছে, তৌহিদ সাহেব সেখানে ছিলেন। এখন ওইখানে 6 জন কীটতত্ত্ববিদ থাকার কথা, 6 জন ডাক্তার আছেন, তারা মশা টশা নিয়ে কাজ করেন না, কোনো ওই টেকনিশিয়ান দিয়ে টেস্ট করা হয় ট্রায়াল, যার ফলে আসলে এই ট্রায়ালের কোনো মানে বিশ্বাসযোগ্যতা নাই। ফিল্ড ট্রায়াল ব্যতিরেকে কীটনাশক প্রয়োগের প্রবণতা, বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সিটি কর্পোরেশনগুলি ফিল্ড ট্রায়াল করেন না। তারা এই আইডিসিআর, প্লান্ট প্রোটেকশন নিজেরা খাঁচার ভিতরে মশার টেস্ট করে কত মারা গেল ইনসেক্টিসাইড তারা কিনেন, কিন্তু ফিল্ড ট্রায়াল করা উচিত। ফিল্ড ট্রায়াল করলে বোঝা যায় যে কীটনাশকটা আসলেই কার্যকরী কিনা। অধিক মূল্যে কীটনাশক ক্রয় করা। সম্প্রতি ক্রয়কৃত একটি সুকীটনাশক লার্ভিসাইড অত্যন্ত উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। সরবরাহকারী নির্দেশিত ফিল্ড অ্যাপ্লিকেশন রেট
অর্থাৎ লোয়ার রেঞ্জের যদি আপনি অ্যাপ্লাই করেন তো প্রতি হেক্টরে শুধু কীটনাশক বাবদ খরচ পড়ে 9,30,000 টাকা। 9,30,000 টাকা। সেইখানে অন্য কোন কীটনাশকের খরচ পড়তেছে হয়তো 2,000 টাকা প্রতি হেক্টরে, শুধু কীটনাশক খরচ, অ্যাপ্লিকেশন কস্ট বাদে। এটা হচ্ছে অত্যন্ত এগুলি এইসব অসাধু ব্যবসায়ীরা তথ্যের যারা কিনেন তারা এইসব বিষয়ে তথ্য কেউ জানেন না, যার ফলে এই ধরনের তহবিল তসরুপের মতো ঘটনা ঘটে। 9,30,000 টাকা যদি একবার দিতে হয় 1 হেক্টরে, মানে 10 বিঘার মতো ব্রিডিং গ্রাউন্ডে, তাহলে ঢাকা সিটিতে কত শত কোটি টাকার ইনসেক্টিসাইড লাগবে। মশা নিবারণের জন্য কীটনাশক আমদানির ক্ষেত্রে মশার কয়েল প্রস্তুতকারীদের সংঘবদ্ধ বিরোধিতা। তারাই বিরোধিতা করে 3 বছর পর্যন্ত লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড মশা কন্ট্রোলের জন্য কেউকে ইম্পোর্ট করতে দেয়নি। কৃষিতে ব্যবহার্য কীটনাশকের আমদানি শুল্ক হচ্ছে 11.5% বা 12%। তুলনায় জনস্বার্থে, মানে পাবলিক হেলথে মশা দমনের জন্য যেসব কীটনাশক তার উপরে শুল্ক হার 70%। এই বৈষম্যমূলক শুল্কায়নের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের কীটনাশক দেন, এগ্রিকালচারাল কীটনাশক হিসেবে ইম্পোর্ট করে পাবলিক হেলথে চালিয়ে দেন। এবং যারা পাবলিক হেলথের পেস্টিসাইড নিয়ে টেন্ডারে যান তারা টেন্ডারে টিকেন না, কারণ তাদের দাম পড়ে বেশি, ওই যে 70% ট্যাক্স। জনসাধারণের জন্য মশক নিবারণের আধুনিক কীটনাশক সহজলভ্য না হওয়া। আর একটা হলো মাঠ পর্যায়ে দৈব চয়ন ভিত্তিতে কীটনাশকের কার্যকারিতা পরীক্ষা করা। যারা স্প্রে করে যাচ্ছে সেগুলি কি আসলে কার্যকরী, এর জন্য মনিটরিং এর একটা ব্যবস্থা থাকা দরকার, কিন্তু তারা করেন না, যার ফলে অকার্যকর কীটনাশক ব্যবহৃত হয়। এই হচ্ছে কীটনাশক সম্বন্ধে মোটামুটি আমাদের অবজারভেশন। তারপরে আমরা আসি যে যন্ত্রপাতি, নগরীর মশা নিবারণের উপযোগী যন্ত্রপাতির অপ্রতুলতা। পূর্ণাঙ্গ মশা নিবারণের জন্য ট্রাক মাউন্টেড ইউএলভি মেশিন ব্যবহার না করা। সারা পৃথিবীতে এটা করা হয়। লার্ভা দমনে কেবলমাত্র কম্প্রেসড এয়ার স্প্রেয়ার ইউজ করা হয়, যেটা হয়তো পিঠে লাগিয়ে বা পাশে ছোট স্প্রেয়ার। ট্রাক মাউন্টেড ফগার মেশিন আছে 15টা, কিন্তু আমরা তার ব্যাপক ব্যবহার দেখি না। কি কারণে দেখি না? অজ্ঞাত। বড় বড় জলাভূমিতে কীটনাশক প্রয়োগের যে উপযুক্ত যন্ত্রপাতি, অল ট্রেন ভেহিকেল, অ্যারোগান ইত্যাদি, এগুলির প্রচলন হয়নি বা জোগাড় করা হয়নি। এখন আমি এই স্লাইডটা ইংলিশেই দিছি যে নগরীতে মশা নিবারণের ব্যর্থতার মূল কারণ সমূহ। আর একটা আছে সার্ভেলেন্স। আমার প্রতি বছর জানতে হবে, সবসময় জানতে হবে কোথায় কোন মশার সংখ্যা বেশি। মশা যখন খুব বেশি হয়ে যায় তখন তার কিছু করার থাকে না, যেটা আমরা দেখলাম যে এত উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত কিছু করা গেল না। কিন্তু প্রথমেই যদি সিজনের প্রথমেই যদি সার্ভেলেন্স করে আপনার দেখা যায় যে কোথায় কোথায় মশা আছে, প্রথমেই তাদেরকে এই পপুলেশন বিল্ড আপটাকে ঠেকিয়ে দেওয়া যায়, তাতে পপুলেশন এই সিজনের সময় যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে খুব বেশি বাড়তে পারে না, হয়তো বাড়ে, কিন্তু সেটা মানে সহনশীল পর্যায়ে থাকে। আর একটা হচ্ছে যে এই যে তারা কর্মকাণ্ড করছেন, এই 1200 লোক মসকিটো কন্ট্রোল, তাদের মনিটরিং এর ব্যবস্থা, মনিটরিং এর যে আপনার ক্রাইটেরিয়ান হচ্ছে কি তারা স্প্রে করে গেছে, তাতে কি লার্ভা মারা গেছে কি যায়নি, অ্যাডাল্ট পূর্ণাঙ্গ মশা মারা গেছে কি যায়নি, এই যে মনিটরিং এর এই যে রেজাল্ট, এই মনিটরিংটা করা হয় না, কখনোই করা হয় না। অনেকবার বলা হয়েছে, এটা করলে কিন্তু আপনি জানতে পারতেন এখানে এখানে ফাঁকি হচ্ছে বা এখানে কীটনাশক ঠিক হচ্ছে না বা যন্ত্রপাতির দুর্বলতা আছে। আমি আরো অনেকগুলি বিষয় আছে, সেগুলিকে আমি যদি ডিটেইলে বলতে পারবো না, সময় নাই। যেমন বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা, এটা আমাদের দুটেই দুর্বল। বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল, আর নগর কর্তৃপক্ষ জায়গায় জায়গায় যে তাদের যে রাখা গার্বেজ ক্যান রাখা, সেটা রাখতে ব্যর্থ হন, নগরবাসীরা সেগুলো রাস্তায় ফেলেন। তারপরে মশক প্রযোজন সহায়ক স্থাপনা, ফুটপাতের নিচে গভীর ড্রেন, আমাদের এটা সর্বনাশ হয়ে গেছে। আগে কিছু কিছু এলাকাতে মশা কম থাকতো মানে কি সেখানে আশেপাশে ব্রিডিং সোর্স ছিল না কিউলেক্স মশার। এখন প্রত্যেক বাড়ির সামনেই মশার ব্রিডিং সোর্স হয়ে গেছে। ফুটপাতের নিচেই থাকতেছে পানি, সেখানে মশা ব্রিড করে। মশা ব্রিড করার জন্য তো বেশি জায়গার দরকার হয় না, একটু অর্গানিক্যালি পলিউটেড ওয়াটার যদি কন্টিনিউয়াসলি থাকে সেখানে ব্রিড করে, ও তারাই এসে আমাদের কামড়াচ্ছে, রক্ত নিচ্ছে, এগ ম্যাচুরেশন হচ্ছে, আবার যে ব্রিড করতেছে। এটা আমাদের এই ড্রেনগুলো এইভাবে করার সময় চিন্তা করা উচিত ছিল, যদিও আমরা কয়েকবার বলেছি, কিন্তু এগুলিকে বিবেচনায় নেওয়া হয়নি। ডোবা নালা জলাভূমির ব্যবস্থাপনা প্রাইভেট সেক্টর বলেন, সরকারি সেক্টর বলেন, কেউই
মশার কথা চিন্তা করেন না, এগুলি কোনো ব্যবস্থাপনা নাই। মশক নিবারণে সার্বিক পরিচালনায় সমন্বয়হীনতা। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন যে কাজটা করা দরকার সেটা তারা করেন না। যখন মশা হয়ে যায় তখন একটা মেয়র আর মশার মধ্যে একটা লড়াই তুঙ্গে উঠে। এই মার্চ এপ্রিল মাসের দিকে মেয়রগণ নানাবিধ কথা বলতে থাকেন, এটা আমরা গত 30 বছর ধরে দেখে এসেছি। যেমন কেউ বলছেন যে কেউ হাসি ঠাট্টা করে উড়িয়ে দেন, যেমন আমাদের মাননীয় উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলছেন যে ছোট হাতিকে কামড়াচ্ছে, যেন একটা খুব একটা হাস্যকরের বিষয় হচ্ছে, এটা উনি বলার চেষ্টা করতেছেন। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। ছোট হাতিকে কামড়াবে কেন? এগুলো প্রথম থেকেই যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে তো এইভাবে মশা হতে পারে না। আবার অন্যরা নানাবিধ ভাবে করে ব্যাং, সাপ ইত্যাদি মুরগি, হাঁস দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যান। কেউ কেউ আগের ছিল যে তাদের যে ন্যারেটিভটা ছিল যে বাইরে থেকে মশা আসে, সেটা আমি আর তৌহিদ সাহেব আমরা একটা স্টাডি করে ট্রানজ্যাক্ট স্টাডি করে আমরা প্রমাণ করে দিয়েছি যে বাইরে থেকে মশা আসে না। ঢাকার মশা ঢাকার মধ্যেই কামড়াবে। মশা কেন বাইরে থেকে আসবে যেখানে তার রক্ত দরকার? ঢাকায় মানুষের কি গায়ে রক্ত নাই? এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যেটা বহু বছর ধরে বলে আসছি, যে ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্ট, যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টেরই একটা বিশেষায়িত ধারা বা সমন্বিত মশক নিবারণ পদ্ধতির প্রচলন করা। এটার এটা হচ্ছে মানে ডেফিনেশন হচ্ছে সংক্ষেপে বলতে গেলে যে সকল পদ্ধতিকে সমন্বিত করে একটা ইকোনমিক্যালি, ইকোলজিক্যালি সাস্টেইনেবল একটা কন্ট্রোল সিস্টেম চালু করা। এটাই হচ্ছে মূল কথা। আমি আর ডিটেইলে যাব না, কারণ আইএমএম এর, আইপিএম এর বহু ডেফিনেশন আছে। এখন কম্পোনেন্ট কিন্তু ভ্যারি করে। যেমন আপনার এগ্রিকালচারের জন্য এক ধরনের কম্পোনেন্ট, আপনার পাবলিক হেলথের জন্য আরেক ধরনের কম্পোনেন্ট, ম্যালেরিয়া কন্ট্রোলের জন্য আরেক ধরনের কম্পোনেন্ট। আমাদের আরবান মসকিউটো ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট হচ্ছে মসকিউটো সার্ভেলেন্স। সার্ভেলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভেলেন্স ছাড়া আপনি ব্লাইন্ড, আপনি কি করবেন, কখন করবেন বুঝতে পারছেন না। তারপরে হচ্ছে কি কাজ করলেন, সার্ভেলেন্স করে বললো যে এখানে মশা হয়েছে, তোমরা লার্ভা হয়েছে, তোমরা এখানে কন্ট্রোল করো, কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট যদি আমি না জানি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল, মশা বাড়তেই থাকবে। তার জন্য মনিটরিং এবং ইভালুয়েশন প্রক্রিয়া রাউন্ড দ্য ইয়ার করা দরকার। বায়োলজিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল জীবজ দমন ব্যবস্থা। জীবজ দমন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই কার্যকরী, এগ্রিকালচারের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু আরবান মসকিউটো কন্ট্রোলের ক্ষেত্রে জীবজ দমন ব্যবস্থার ভূমিকা খুবই সীমিত। শুধুমাত্র গাপ্পি ফিশ দিয়ে কিউলেক্স মশা দমন করা যায়। এডিস মশা দমনে খুব কোনো মানে এডিস মশা দমনে গাপ্পি ফিশের ব্যবহার নাই বললে চলে। আর একটা কম্পোনেন্ট আছে মেসোসাইক্লপস। মেসোসাইক্লপসটা কন্ট্রোভার্সিয়াল, সেটাও এখন আর বেশি ইউজ হচ্ছে না। মূলত কেমিক্যাল কন্ট্রোল, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, রেগুলেটরি মেজার, এগুলির এবং পাবলিক এডুকেশনের মাধ্যমেই কিন্তু আরবান মানে নগরের মশা সমস্যার সমাধান করা হয়। আমি সবগুলি তো আলোচনা করা যাবে না, আমি শুধু প্রথম চারটা মসকিউটো সার্ভেলেন্স, মনিটরিং অ্যান্ড এভালুয়েশন, বায়োলজিক্যাল কন্ট্রোল সম্বন্ধে কিছু ছবি দেখাবো। কেমিক্যাল কন্ট্রোল বলে আমি এই মুহূর্তে কি করণীয় সেগুলি আমি বলার চেষ্টা করব। আর বাকিগুলি যারা জানতে চান আমাকে যদি ফোন করেন কিংবা ইমেল করেন, আমার নাম্বার দেওয়া থাকবে লাস্টে, আমরা সেগুলিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন দেখেন সার্ভেলেন্সের কথাটা, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সার্ভেলেন্স অফ মসকিউটোস। এইটা হচ্ছে অ্যাডাল্ট সার্ভেলেন্স করার জন্য এক ধরনের ট্রাপ, মশা আকৃষ্ট হয়। এই যে দেখুন প্রচুর মশা। এই আর একটা বিষয় হচ্ছে কি ওভিট্র্যাপ দিয়েও কিন্তু অ্যাডাল্ট মশা করা হয়। বর্তমানে ওভিট্র্যাপটা এইখানে মাইকেল পেরিক বলে একজন সায়েন্টিস্ট, লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি আমাদের সেইফওয়ের সাথে কাজ করেছেন। এই যে ট্র্যাপটা দেখছেন এটা ইউএস মিলিটারির, এটা আমরা এখন ট্রায়াল দিয়েছি, এটা সাকসেসফুল হয়েছে। এইটা এখন ওভিট্র্যাপ একটা মেইন স্ট্রিম টুল হিসেবে দাঁড়াইছে, যে আপনার থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, এর মাধ্যমে অ্যাডাল্ট মশার পপুলেশন জানা যায়, বিশেষ করে এডিস মশার। অ্যাট দ্য সেম টাইম বাড়ির ভিতরে মশাও কিন্তু কমিয়ে ফেলা যায়, কারণ এডিস মশার সংখ্যা তো কম। তাই এটা একটা পদ্ধতি সার্ভেলেন্সের, এটা হলো অ্যাডাল্টের জন্য। আবার লার্ভার জন্য এবং অ্যাডাল্টের মাধ্যমে আমি বলতে গোয়িং অ্যাহেড অফ মি, এই অ্যাডাল্ট মশা ধরার, স্যাম্পলিং করার আর একটা উদ্দেশ্য হচ্ছে অ্যাডাল্ট মশার মধ্যে যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস থাকে, এর মাধ্যমে তো ছড়ায়।
সুতরাং এই মশাগুলিকে কালেক্ট করে এখন বর্তমানে অনেকটা সহজেই এই ভাইরাসের উপস্থিতি আছে কিনা সেটা বোঝা যায়। অর্থাৎ মশা কালেক্ট করা হচ্ছে, ভাইরাস কিভাবে স্প্রেড করে, কতটা কোথায় আছে সেটা কিন্তু বোঝা যায়। মশা, এবং এটা সাধারণত করে কি মার্চ, এপ্রিল, মে মাসে যখন এডিস মশার সংখ্যা বাড়তে থাকে, তখন তার ভিতরেই, পপুলেশনের ভিতরেই কিন্তু ভাইরাস ছড়াতে থাকে। অনেক ব্যাপক হারে ছড়ানোর আগে বিভিন্ন পপুলেশনের গ্রুপের মধ্যে এটা যায় হচ্ছে রোগীর মাধ্যমে, ভাইরামিক পেশেন্টের মাধ্যমে যাচ্ছে। সুতরাং ভাইরাসটা এখন তারা ডিটেক্ট করে, থাইল্যান্ডে করে, ব্রাজিলে করে, সিঙ্গাপুরে করে, এটাই মডার্ন টেকনিক, খুব জটিল কিছু না। আর লার্ভাল স্যাম্পলিং একটা পদ্ধতি আছে, এস্টাবলিশ পদ্ধতি আছে, তার জন্য কিট থাকে, খালি গেলেই হলো না। আপনার যে ডিপার আছে, ডিপারের 6 রকম পদ্ধতি আছে ডিপার দিয়ে স্যাম্পলিং করার জন্য। স্যাম্পলিং এর যদি ভুল হয় তাহলে আপনার ভুল তথ্য পাচ্ছে, নেট আছে। এখন আমি দেখাচ্ছি কি যে মনিটরিং এন্ড ইভালুয়েশনে যে আপনার কাজ করে যাচ্ছেন, সেই কাজ থেকে সাকসেসফুল হচ্ছে কিনা। এই যে দেখুন একটা কেস, মশার কেস, এর ভিতরে মশা দিয়ে আছে। এটা এমন জায়গায় রাখা হচ্ছে যে স্প্রেইং রুট, ফগিং এর যে রাস্তা, সেই রাস্তার কোনো একটা জায়গায় যেখানে বাড়ি ঘর আছে বা বাগান আছে, যেখানে ফগটায় মশা মরার কথা, সেইখানে এরকম এগুলো রাখা হয়। ফগ হয়ে যাওয়ার পরে এটা নেওয়া হয়, 24 ঘন্টা পরে দেখা হয় কতগুলি মারা গেছে। ঠিক এরকম রাখা হয় অনেক জায়গায়, আরো 2-1টা জায়গায় যেখানে ফগ করা হয়নি, কন্ট্রোল। এর সাথে তুলনা করা হয় যে অ্যাকচুয়ালি আমি যে রেটে ইনসেক্টিসাইড মারতেছি, যে স্পিডে আমার পিক আপ যাচ্ছে বা আমার লোক হেঁটে যাচ্ছে, সেটা কি মশার মারার জন্য যথেষ্ট? মশা কি অ্যাকচুয়ালি ফিল্ডে মরছে? এই যে থার্ড পার্টি এভালুয়েশন, মনিটরিং এন্ড এভালুয়েশন, এটা করা হয় না, এবার মনে হয় এরা করেছেন। আচ্ছা, আর একটা হলো কি, যন্ত্রপাতিগুলির ক্যালিব্রেশন করা, যন্ত্রপাতিগুলির ক্যালিব্রেশন করা জরুরি প্রয়োজন। যে এই যে দেখুন একটা ট্রাক মাউন্টেড ইউএলভি মেশিন যাচ্ছে ফিল্ডের মধ্যে, এখানে কিন্তু কেস, এখানে কিন্তু কাপ দেওয়া আছে, 2-4 ওপেন, মশা আছে। অর্থাৎ এই ইউএলভিটা একটা ডিস্টেন্সে, হাইটে এই মশাকে মারতে পারতেছে কিনা। যদি না পারে তাহলে কি ইনসেক্টিসাইডের সমস্যা থাকতে পারে, অথবা আপনার মেশিনের যে আউটপুট সেটা সমস্যা থাকতে পারে, অথবা মশা রেজিস্ট্যান্টও হতে পারে। সবকিছু এটা টাইম টু টাইম করা দরকার। এইগুলি না করলে কিন্তু আপনি মশা কন্ট্রোল করতে পারছেন না। এখন এই যদি করতে হয় তাহলে তো জাস্ট আপনি মশা পাবেন কোথায়? মশা যদি রিয়ারিং করার কিন্তু আধুনিক অনেক ফ্যাসিলিটিস আছে। এই যে আমি একটা আধুনিক মসকিটো রিয়ারিং ফ্যাসিলিটিস এর কিছু কিছু যন্ত্রপাতির আমি এইখানে ছবি দেখালাম, জাস্ট ফর মানে আন্ডারস্ট্যান্ডিং। আর এই যে বলা হয় না যে কেউ কেউ বলেন যে 5 বছর অন্তর ইনসেক্টিসাইড চেঞ্জ করতে হবে, রেজিস্ট্যান্স হয়ে যায়, এই ধরনের হচ্ছে কি মানে এইভাবে কথা বলা, কোনোভাবে বলে দিল, হঠাৎ করেই বলে দিল, যে মনে আসলো বলে দিল, 5 বছর বলে কথা নাই। সেখানে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে কিনা, রেজিস্ট্যান্স ডেভেলপ করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে। আপনার যে ইনসেক্টিসাইড কতবার দিচ্ছেন, তারপরে মশা বা কীট পতঙ্গের বায়োলজিক্যাল আপনার লাইফ টাইম, কত জেনারেশন হচ্ছে প্রতি বছরে, এইগুলির উপর নির্ভর করে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। এবং সেই রেজিস্ট্যান্স ডেভেলপ ডিটারমিন করার জন্য আপনার WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুনির্দিষ্ট কিছু কিট আছে, প্রোটোকল আছে। এই যে দেখছেন, আমরা ঢাকাতে প্রায় 15-16 বছর আগে ঢাকার প্রায় 10টা জায়গা থেকে পপুলেশন দিয়ে কয়েকটা ইনসেক্টিসাইডের এগেনস্টে আমাদের ল্যাবে আমরা টেস্ট করেছি। তাতে আমরা দেখেছি বেশ কিছু ইনসেক্টিসাইডের এগেনস্টে এটা হয়ে গেছে, রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। আর একটা পদ্ধতি ডেভেলপ করছে যেটা সাম্প্রতিক সময় আইসিডিটি বলছে সিডিসি। এই সিডিসি টেকনিকটা হচ্ছে কুইকলি বোঝা যায়, যে একটা প্রবণতা বোঝা যায়, কিন্তু WHO টেস্ট হচ্ছে একটা ডেফিনিটিভ গোল্ড স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সের, এবং এটা প্রতি 6 মাস অন্তর করলেও এটা বোঝা যাবে যে মশা রেজিস্ট্যান্ট হয়ে গেছে কিনা কীটনাশকের প্রতি। এখন আমি বলি বায়োলজিক্যাল কন্ট্রোল নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সবাই ওই আপনার ব্যাং, মনে হয় 15,000 ব্যাং এসে যাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে, এবং তারা আগে পাতি হাঁস ছেড়েছিলেন কিউলেক্স মশা দমনের জন্য অবভিয়াসলি, এবং তেলাপিয়া মাছ ছেড়েছিলেন। একটা কথা ক্লিয়ার যে এই হাঁস দিয়ে কোনো সময় মশা কন্ট্রোল হয়নি। হাঁস খায় অন্য, তাদের খাবার হচ্ছে শামুক এবং ঝিনুক, অন্যান্য বটম ফিডার তারা। এটা একটা
অভূতপূর্ণ ব্যাপার। পৃথিবীর কোথাও হাঁস দিয়ে মশা কন্ট্রোল হয়নি এবং হবেও না, কিন্তু এটা নজির হয়ে রইল। তারপরে আপনার যে ব্যাঙ, পৃথিবীর কোথাও ব্যাঙ দিয়ে মশা কন্ট্রোল করা হয়নি। এই যে ব্যাঙগুলি, বাংলাদেশে 37 প্রজাতির ব্যাঙ আছে। এই ব্যাঙের প্রত্যেকের রেঞ্জ আছে। বেশিরভাগ ব্যাঙ সুন্দরবন এলাকার ব্যাঙ, তাকে আপনি ঢাকায় যদি আসেন, ব্যাঙগুলি বেঘরে মারা পড়বে, একটা ইকোলজিক্যাল একটা ক্ষতি হয়ে যাবে। কিছু কিছু ব্যাঙ আছে রেয়ার ব্যাঙ, এরা তো ধরে নিয়ে আসবে। এইখানে ব্যাঙ তো আপনার ব্যাঙের যারা অ্যাডাল্ট ব্যাঙ, বড় ব্যাঙ মশার লার্ভা খায় না। মশার লার্ভা খাবে কিভাবে? বড় ব্যাঙ তো থাকে অ্যাম্ফিবিয়ান, তো স্থলে। এবং বড় ব্যাঙের 99% খাবার হচ্ছে অন্যান্য, তারা বড় খাবার খায়, তারা ঘাস ফড়িং খায়। একটা মশাতে কত ক্যালোরি পেতে পারে? ছোট ব্যাঙগুলিও খুবই কম খায় অ্যাডাল্ট অবস্থায়। এই ব্যাঙাচি অবস্থায় এরা মশার লার্ভা গ্রোথে বাধার সৃষ্টি করে। এখন ব্যাঙাচি হবে কখন? আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন জায়গায় জায়গায় বৃষ্টি হয়ে পানি হয়, তখন ব্যাঙেরা প্রজনন করে, তখন ব্যাঙাচি হয়। ওইসব যে পুল, ফ্রেশ ওয়াটার পুল, ওই পুলে যদি মশা হয় তাহলে ব্যাঙ কিছুটা হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে ওই সময় তো মশা নাই, ওই সময় মশা হলো ঘরের ভিতরে এডিস মশা। এডিস মশা ব্যাঙ থাকে আপনার ওই কার্যকরী থেকে ফিডিং করে রাত্রে ধরুন, আর এডিস মশা ফিডিং করে দিনে। তো সুতরাং এইসব উদ্ভট প্ল্যান করে এরা সময় নষ্ট করতেছে, পাবলিক মানি ব্যয় করতেছে, এবং কিছু কিছু লোকজন সো কল্ড এক্সপার্ট এইসব বিষয়ে এদেরকে মদত দিচ্ছে। এগুলির কোনো অবস্থান নাই এই আরবান মসকিটো কন্ট্রোল। এই যে ব্যাংকটা, বাংলাদেশের ব্যাংক, এদের রেঞ্জ হচ্ছে কি চিটাগাং, হিল ট্রাক্স এবং অঞ্চল। এখন যদি আপনি এই ব্যাংকটাকে ঢাকা এনে ছেড়ে দেন, তাহলে তো তাহলে ব্যাংকগুলি বেঘরে মারা পড়বে। এখন আমি লার্ভিসাইড, কিছু কীটনাশকের কথা আমি বলবো, যেটা সারা বিশ্বে বহুল ব্যবহৃত হয়। এখানে কেউ কেউ বলতে পারেন যে কিছু কিছু কীটনাশকের আমরা প্রচারণা চালাচ্ছি, সেজন্য আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা শুধু কীটনাশকের গ্রুপগুলি বলতেছি। যেমন সবচেয়ে বেশি লার্ভা দমনে ব্যবহৃত হয় বিটিআই, ব্যাসিলাস থ্রোএনজেসিস ইসরায়েলেন্সিস। এটা এডিস মশার উপরে খুবই কার্যকরী। ব্যাসিলাস স্পেকাস আরো বেশি কার্যকরী এই কিউলেক্স এর উপরে। আমরা এখানে বাংলাদেশে এগুলো ট্রায়াল দিয়েছি 20 বছর আগে এবং পাবলিশন করা হয়েছে। স্পাইনোসেট বলে একটা কীটনাশক, ব্যাসিলা মাইক্রোবিয়াল কীটনাশক সাম্প্রতিক বহুল ব্যবহৃত হচ্ছে। এখন সমস্যা হচ্ছে কি, এই কীটনাশকগুলি, মাইক্রোবিয়াল ইনসেক্টিসাইড গুলিকে যদি আপনার রেজিস্ট্রেশন করতে হয়, তাকে তো টেস্ট করতে হবে। সেই টেস্ট প্রোটোকল ডেভেলপ করা হয়নি গত 20 বছরে। অথচ ইন্ডিয়াতে বলেন, অন্যান্য দেশে বলেন, সারা পৃথিবীতেই এইগুলি ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে আনার কোনো উপায় নেই, আইনগত একটা জটিলতা সৃষ্টি করে রাখা হয়েছে। এর পেছনে কি কার্যক্রম, সেগুলি আমরা কারা আছে আমরা সেগুলো আলোচনা করব। আরেকটা আছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর, যেমন আপনার পাইরিপ্রক্সিফের একটা প্রোডাক্ট হতে পারে। এই এরকম আরো আছে, আমি নাম বলতেছি না, জেনারিক নেম বলতেছি না। এই ইনসেক্ট গ্রোথ রেগুলেটর গুলিও ব্যাপকভাবে লার্ভিসাইড হিসেবে ইউজ হয়। আরেকটা আছে আপনার কাইটিন সিনথেসিস ইনহিবিটর, এটাও লার্ভিসাইড হিসেবে ব্যাপকভাবে ইউজ হয়। অয়েল ফিল্ম, যেমন মনোমলিকুলার ফিল্ম, এগুলি একটু দিলে ছড়িয়ে যায়। আমরা এখানে যে অয়েল ফিল্মিং করি, অয়েল ফিল্মিং এর একটা গুণ হচ্ছে কি, যে এটা পিউপা হতে পারে, এটা পিউপোসাইডও। পিউপা তো যেহেতু কিছু খায় না, তার ফলে নর্মাল কোনো কীটনাশকে পিউপা এবং লেট 430টা লার্ভা মারা যায় না। এখন পিউপা মারার জন্য আপনার এমএমএফ, মনোমলিকুলার ফিল্ম বা অন্য ধরনের ফিল্ম আছে, সেটা খুবই কার্যকরী। এবং আমাদের দেশে যে ম্যালেরিয়াল অয়েল বি আমরা ব্যবহার করেই আসতেছি, এটা কি আপনি এক জায়গায় জমে যায়। কেন জমে যায়? এটার স্প্রেডিং কোনো এলিমেন্ট এটার ভিতরে নাই, এটা স্প্রেড করে না ঠিক মতো। এখন এগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে কেন স্প্রেড করে না, এবং এটা আছে, প্রপার্টিজ আছে। এটা বলে স্প্রেডিং ফোর্স। এটা আপনার প্রতি মিলে এসে আপনার 18-20 স্কোয়ার সেন্টিমিটার জায়গার মধ্যে চলে যাওয়া উচিত। যাই হোক, এগুলি পরীক্ষা নিরীক্ষা না করে আমরা চালাই যাচ্ছি। আমাদের ভালো ফিল্মও আনা দরকার। অ্যাডাল্টিসাইড হিসাবে, মানে পূর্ণাঙ্গ মশা মারার জন্য কীটনাশকের
কথা বলা হয় যেগুলি নাই, অনেক কীটনাশক আছে। যেমন ধরেন পাইরোথ্রেট গ্রুপের পারমেথ্রিন আছে, রেসমেথ্রিন আছে, ডিফেনোথ্রিন আছে, ইটোফেনপ্রক্স আছে। ইটোফেনপ্রক্স তো আপনি সিঙ্গাপুর আমেরিকাতে ব্যাপকভাবে ইউজ হয়। ফেনোথ্রিন, যার আরেক নাম সুমিথ্রিন, এটাও কিন্তু প্রচুর ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এর বাইরেও কিন্তু আরো কীটনাশক আছে যেগুলি, যেমন অর্গানোফসফেট গ্রুপে আছে ম্যালাথিয়ন। সারা ওয়ার্ল্ডে ম্যালাথিয়ন প্রায় 70 বছর ধরে ইউজ হচ্ছে, ব্যাপকভাবে ম্যালাথিয়ন ইউজ হয়। আরো আছে ন্যালেট বা ডাইব্রম, এগুলি আমি শুধুমাত্র কয়েকটা বললাম। এই সব কীটনাশক যাতে অ্যাভেলেবল থাকে, তার ভিতর থেকে সিটি কর্পোরেশন বলেন, মিউনিসিপ্যালিটি বলেন বা অন্যান্য অর্গানাইজেশন যেন কিনতে পারে, তার জন্য সেই রেগুলেটরি মেজার, সেই যে আইনগত বাধা বিঘ্নকে আপনার সরাই দিতে হবে। তা না হলে তো বিজনেসম্যানরা এগুলি আনতে পারবে না। এখন আমি কিছু উদাহরণ দিই। যেমন ধরেন এই যে এগুলি ডাঙ্ক বলা হয়, ডাঙ্ক, এগুলি ব্রিকেট বা বিটস। এই যে ডাঙ্ক যদি আপনি পানির মধ্যে ছড়িয়ে দেন একটা জায়গায়, আপনি 1 মাস, কোনো ডাঙ্ক আছে 3 মাস পর্যন্ত কার্যকরী থাকে। আপনি ধরুন 1 মাস যদি আপনি মসকিটো কন্ট্রোল করতে পারেন এই পানিতে, এগুলো ফ্লোটিং, কিন্তু যেহেতু মশা হচ্ছে আপনার সারফেস ফিডার, 10 সেন্টিমিটারের জায়গার মধ্যেই থাকে উপরের দিকে, এরা একেবারে পানির গভীরে থাকে না, এরা পানির উপরের দিকেই সবসময় এদের ফিডিং, ওইখানে ঘোরাফেরা করে। সুতরাং ইনসেক্টিসাইডটাও আপনার উপরের দিকে থাকতে হবে। এটা যদি ডাইরেক্টলি পানির নিচে চলে যায়, মাডে যায় ইনসেক্টিসাইডটা আটকে থাকবে, বা উপরের দিকে আসতে অনেক সময় লাগবে। কিছু জায়গা আছে যেখানে আপনি কীটনাশকটা ছড়িয়ে দিলেন প্রিভেন্টিভ মেজার হিসেবে, যেমন স্যান্ড গ্রানুলস আছে, যেমন অ্যাবেট স্যান্ড গ্রানুল বা টেবিফস স্যান্ড গ্রানুল 1%, এটা ব্যাপকভাবে ইউজ হয়। এমনকি ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দেওয়া হয়। যেসব দেশে ড্রিঙ্কিং ওয়াটারের যে কন্টেইনার, তার ভিতরে এডিস মশা হয়ে যায়, থাইল্যান্ড, লাওস, তারপরে আপনার ইন্দোনেশিয়া, সেখানে তারা স্যান্ড গ্রানুলস 1% স্যান্ড গ্রানুলস 1 ppm ডোজে তাদের প্যাকেট করা আছে, এগুলো দিয়ে দেয়। তারপর পাইরিপ্রক্সফেন আছে, আল্টোসিড আছে, এইভাবে তারা দিয়ে দিতে পারে। আমাদের এইখানে আমরা অবিরত বলে যাচ্ছি যে হাউসগুলিতে ব্যাপক নির্মাণাধীন বাড়িগুলিতে ব্যাপকভাবে আপনার ফোনটা আমার মনে হয় টার্ন অফ করে রাখেন, বন্ধ করে রাখেন। ব্যাপকভাবে আপনার করা হয়, যে বলা হয় যে আপনারা প্রতি 3 দিন অন্তর পানি নিষ্কাশন করবেন নির্মাণাধীন বাড়ি, 6 তলা একটা বিল্ডিং। এটা একটা সারবত্তাহীন, একটা অবাস্তব কথা। 3 দিন অন্তর আপনার একটা খোলা জায়গা, যেখানে বৃষ্টি হলে পানি এসে যাচ্ছে, পানি ফেলানো, এটা কেউ করে না, করা সম্ভব না। সেইখানে আপনার সলিউশন হচ্ছে কেউ মনে করেন যে ওইখানে দিবেন, আপনার ফিল্মিং করবেন, কিন্তু অনেক বাড়িওয়ালা সেইখানে তারা এটা দিতে চায় না। তারা বলে যে আমাদের এখানে কিউরিং এর সমস্যা হতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং বিষয়, এটা আমি হয়তো তেমন ভাবে কিছু বলতে পারবো না। সেখানে কিন্তু এই স্যান্ড গ্রানুলস বা এই ধরনের কীটনাশক প্রিভেন্টিভ মেজার হিসেবে যদি আপনি দিয়ে রাখেন, ছড়াই রাখলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে বা মাঝের সপ্তাহে আপনি মানে কালবৈশাখী হওয়ার আগে ছড়াই রাখলেন, এখন কি হবে, যখন বৃষ্টি হবে এই স্যান্ড গ্রানুলস থেকে বলুন, ব্রিকেট থেকে বলুন, আপনার ইনসেক্টিসাইডটা বাইর হবে, এবং সেখানে এডিস মশা যেটা জন্মগ্রহণ করবে, যেটা আপনার ওভার উইন্টারিং করছে, সেগুলি কিন্তু সব লার্ভা মারা যাবে। সুতরাং পপুলেশন বৃদ্ধি পেতে পারবে না। এই ধরনের ইনোভেটিভ ইউজ এখন বেশিরভাগ ক্ষেত্রে মসকিটো কন্ট্রোলে, লিকুইড ফর্মুলেশন থেকে লার্ভা কন্ট্রোলে সবাই চলে গেছে সলিড ফর্মুলেশন, গ্রানুলস, ব্রিকেটস, ডাঙ্কস। এখন হলো যে যন্ত্রপাতির বিষয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি, কিন্তু দেখা গেছে যে সেই দুর্বলতা রয়েই গেছে যন্ত্রপাতির ক্ষেত্রে। একজন লোনলি স্প্রেম্যান একটা ছোট একটা মেশিন নিয়ে ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এই সিন আমরা দেখি, এবং এতে কিন্তু মশা যে খুব একটা কন্ট্রোল হয় তা কিন্তু না। কারণ আপনার যে এই যে ধরুন একটা হ্যান্ডেল ফগার, এই ফগারই তারা ইউজ করে সব জায়গায়, তো ধোঁয়া কিন্তু ডিসপার্সড হয়ে যাচ্ছে, এবং এই ধোঁয়ার কোয়ালিটি আপনি দেখেন, এই ধোঁয়া কিন্তু অনেকটা থিন ফগ বলা হয়, থিন ফগ। এখন মশায় ধোঁয়ার ভিতরে তার
এক্সপোজড হলে তাকে ড্রপলেট লাগতে হবে, যথেষ্ট পরিমাণ ড্রপলেট না হলে টক্সিক লেভেলে ইনসেক্টিসাইডটা পৌঁছবে না। সেই জন্য দরকার হচ্ছে কি যাতে বেশিক্ষণ ফগটার মধ্যে থাকতে বাধ্য হয় এবং কনসেন্ট্রেশন বেশি হয়, সেই জন্য ভেহিকেল মাউন্টেড ফগার ইউজ করা হয়। হ্যান্ডেল ফগারের ইউজ হচ্ছে সীমাবদ্ধ জায়গায় যেখানে ভেহিকেল মাউন্টেড যেতে পারে না। আপনি দেখুন এই একটা ভেহিকেল মাউন্টেড ফগ, এখানে যদি একটা মশা কোনোভাবে যদি একটা মশা এক্সপোজার আসে, তার এই ফগ থেকে বেরিয়ে যেতে যে সময়টা লাগবে 1 সেকেন্ড 2 সেকেন্ড, এই সময়ের মধ্যে সে কিন্তু টক্সিসিটি থ্রেশহোল্ড গেইন করে ফেলবে। আরেকটা বিষয় হচ্ছে কি যে ইউএলভির কথা বলা হয়, আরেকটা লো ভলিউম, অর্থাৎ অল্প পরিমাণ কীটনাশক ব্যাপক অঞ্চল মশা কন্ট্রোল করা, এটাই আধুনিক পদ্ধতি। সব সিটিতে আমেরিকা বলেন, আপনার সিঙ্গাপুর বলেন, বহু দেশে এই ইউএলপি সিস্টেমটা, ট্রাক মাউন্টেড ইউএলপি সিস্টেমটা ইউজ করা হয়। এখানে সুবিধাটা হচ্ছে যে এই ইনসেক্টিসাইডটাকে এটাকে কোল্ড ফগ বলা হয়, এখানে কোনো হিটের কোনো ব্যাপার নাই। আর থার্মাল ফগারে হচ্ছে কি হিট দিয়ে কিন্তু ইনসেক্টিসাইডটাকে আপনার ফগ বানানো হয়। ওই হিটের একটা রেঞ্জ আছে, আপনি 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকতে হবে। যদি কোনো কারণে হিট বেশি হয় তাহলে ইনসেক্টিসাইডটা ব্রেকডাউন হয়, এখানে সেটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা কম। এবং এগুলি কিন্তু রাত্রে চালানো, ভোর রাত্রে আপনি ব্যাপক এরিয়া জুড়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এই যে দেখুন, এই যে সেই লোনলি স্প্রে ম্যান, সে স্প্রে করে যাচ্ছে অল্প মেশিন আউটপুট, কিন্তু আর তার তুলনায় যদি এরা এই মিস্ট ব্লোয়ার ইউজ করতো তাহলে প্রায় 5-7 গুণ বেশি আউটপুট হচ্ছে এবং কাজটা আরো দ্রুত হতো এবং একটু দূরে যায়। এটা দিয়ে সে কিন্তু এটা নয় একটু কাছের জায়গা, অনেক দূরে দিতে পারে না। সুতরাং এই মিস্ট ব্লোয়ার ইউজের কথা আমরা বলে আসছি, কিন্তু এখন পর্যন্ত এটা ব্যবহৃত খুব একটা হয় না। অ্যারোগান, আপনি যদি ব্রিকেট, ডাঙ্ক এগুলি যদি বড় দূরের ক্ষেতের মধ্যে দিতে চান তাহলে আপনি এই অ্যারোগান ইউজ করতে পারেন, স্পেশালাইজড ইকুইপমেন্ট ফর লার্জ ওয়াটার বডিজ। আরেকটা বিষয় আছে কি যে যেখানে জলাভূমি, বিশেষ করে সিটি কর্পোরেশনের এক্সপ্যান্ড করার ফলে বেশ জলাভূমি তাদের এলাকার মধ্যে এসে গেছে, সেখানে কিন্তু লোক যেতে পারে না, দেশি নৌকা দিয়ে কিন্তু সম্ভব হয় না অনেক ক্ষেত্রে যাওয়া, এবং সেখানে স্যাম্পলিং করতে হয় মশা আছে কিনা, থাকলে কোন স্পেসিসে মশা আছে, এবং সেখানে ইনসেক্টিসাইড অ্যাপ্লাইও করতে হয়। তার জন্য দরকার হচ্ছে আপনার অল টেরেন ভেহিকল, এগুলি কোটি টাকা দাম, অল্প দাম, এগুলি দিয়ে কিন্তু আপনার আবার ওয়াটারের মধ্যেও আপনি যেতে পারেন, এরকম আছে। এইগুলি দরকার এই ওয়াটার বডিজে যাওয়ার জন্য। আচ্ছা, এখন আমি তো এইগুলি ইন জেনারেল বললাম, কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে আমরা কি করব, আমরা তো কিউলেক্স এর জন্য একটা অভিযান চললো, তারপরে ব্যাংক ট্যাং আনা হয়েছে, কিন্তু তার তো সমস্যার সমাধান হয়নি। হোয়াট শুড ইউ ডু? আমার এক কথা হচ্ছে যে কিউলেক্স মশা এই বছর আপনারা আর দমন করা যাচ্ছে না। এই এপ্রিল মাসে কালবৈশাখী আসবে, যে কালবৈশাখীর জন্য আমাদের ওয়েট করতে হবে, তখন পপুলেশনের একটা ক্যাটাস্ট্রফিক পতন হবে এই কিউলেক্স মশা। সেই পর্যন্ত আমাদেরকে পার্সোনাল প্রোটেকশন, অর্থাৎ 4টা-5টার দিকে জানলা দরজা আটকে রাখতে হবে, মশারিতে থাকতে হবে, যে ক্রিম ইউজ করে কোন রকমে আমাদের সার্ভাইভ, মোজা পড়তে হবে। এখন কিউলেক্স সমস্যা কিন্তু আগামী বছরের জন্য কিছু করে রাখা যায়, কারণ এখন যে পরিমাণ কিউলেক্স মশা মাঠে আছে, ক্ষেত খামারে এই বিভিন্ন জায়গায় আছে, কিছু পরীক্ষা করে রাখার একটা অপূর্ব সুযোগ আমাদের হাতে আছে। তার মধ্যে একটা হলো কি, ফিল্ড অ্যাপ্লিকেশন রেটটা যদি আপনি নির্ধারণ করে ফেলেন এই কিউলেক্স থাকা অবস্থায়, তাহলে আগামী বছর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন যেন আপনি কারেক্ট ডোজে অ্যাপ্লাই করতে পারেন। এবং যে যন্ত্রপাতিগুলি আপনি ইউজ করতেছেন সেগুলো ক্যালিব্রেশন করা দরকার, তারা কি ঠিক মতো আউটপুট আছে কিনা, আউটপুট ঠিক মতো করে ফিল্ড অ্যাপ্লিকেশন রেট নির্ধারণ করে, এখন যদি আমরা জায়গায় ইনসেক্টিসাইডটা মারি, যেগুলো আমরা ইউজ করতেছি বর্তমানে, হয়তো ভবিষ্যতে করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আগামীবার কিউলেক্স মশা হলে আমরা এইভাবে এই ডোজে দিতে পারবো। আরেকটা হচ্ছে কি, খালগুলিতে, যেসব খালগুলিতে আমাদের ড্রিপ অ্যাপ্লিকেশন অফ লার্ভিসাইড করতে হবে, কারণ খালগুলিতে যে মশা যায় যে ব্রিড করে তা না, শুধু করে, কিন্তু সবচেয়ে বেশি হয় কি, আশেপাশের যে পানি আসে বিভিন্ন বাড়ি ঘরের থেকে, তাতে প্রচুর পরিমাণের ফোর্থিনিস্টার, পিউপা এগুলি থাকে। সেই জন্য প্রতিদিন যদি মশার লার্ভিসাইড মারার পরেও কিন্তু প্রচুর আসে, সেখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে
আমরা পরীক্ষামূলক ভাবে সেইখানে ড্রিপ অ্যাপ্লিকেশন অফ লার্ভিসাইডের ব্যবস্থা করি এবং কত ফিট অন্তর অন্তর 500 ফিট না 200 ফিট অন্তর অন্তর ড্রিপ অ্যাপ্লিকেটর করতে হবে, ইনস্টল করতে হবে। সেগুলি এখন যদি আমরা করে রাখতে পারি এবং তাদের রেজাল্ট পাই, সেটা আপনার সারা বছরই ইউজ করতে পারবে, ভবিষ্যতের জন্য আরো বেশি কাজ হবে। এডিস এবং ডেঙ্গু সমস্যা নিয়ে কথা হচ্ছে যে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করা দরকার নিরীক্ষণ বা সার্ভেলেন্স। সম্ভব হলে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গু ভাইরাসের বিস্তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করা মশা ও রোগীর মাধ্যমে। নির্মাণাধীন বাড়ি ও অন্যান্য এডিস মশা প্রবণ স্থাপনায় টেমিফাস 1% স্যান্ড গ্রানুল কীটনাশক প্রয়োগের ব্যবস্থা করা। এপ্রিলের প্রথম শনিবার থেকে সেপ্টেম্বরের শেষ শনিবার সময়কালে ডেঙ্গু প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করা। এপ্রিলের প্রথম শনিবারকে ডেঙ্গু প্রতিরোধ দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণা করা। এই সময়কালে অর্থাৎ এপ্রিলের প্রথম শনিবার থেকে সেপ্টেম্বরের শেষ শনিবার পর্যন্ত এই 5-6 মাস সময়ের মধ্যে প্রতি শনিবার সকাল 10টায় 10 মিনিট সময় নিয়ে, স্পেলিং মিস্টেক, সময় নিয়ে বাড়ির ভিতরে বাইরে ছাদে পাত্রে জমা থাকা পানি, বর্জনীয় পাত্রাদি অন্যান্য পাত্র বা অন্যান্য বস্তু যেগুলি বর্জনীয়, যেগুলিতে এডিস মশা জন্মগ্রহণ করতে পারে, সেগুলিকে ফেলে দিতে জনসাধারণকে উৎসাহিত করা। আর একটা বিষয় আমি অ্যাড করব, সিটি কর্পোরেশন এখন কিচেনের বর্জ্য নেয় সাধারণত, যে কিচেনের বর্জ্য মানে অর্গানিক যে বর্জ্যগুলি সেগুলি এরা কালেক্ট করে নেয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা বেসিন কিংবা একটা টায়ার বাড়ির পাশে পড়ে থাকে, এগুলি নেয় না। সিটি কর্পোরেশনের এই যে যারা এইসব এগুলি মানে যারা কালেক্ট করে, তাদেরকে সাথে এক ধরনের চুক্তিতে আসা দরকার, তারা এগুলিও কালেক্ট করবে। এই আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আরো বেশি STS করা দরকার। STS যদি জায়গায় জায়গায় করা যায় ছোট ছোট, এবং সেখানে যদি আপনার অডর নিউট্রালাইজার দেওয়া হয়, তাহলে STS করতে লোক বাধা দেবে না। আর চারিদিকে রাস্তায় কিছু দূর অন্তর অন্তর আপনার এই সলিড ওয়েস্ট ফেলানোর জন্য একটা ব্যবস্থা থাকা দরকার, যাতে হয়তো 3 বার এগুলিকে করবে, আপনার সার্ভিস করবে। এই ধরনের একটা ব্যবস্থা না করা গেলে আপনার এডিস মশার যেসব জায়গায় এডিস মশা জন্মাতে পারে এরকম প্রচুর থাকবে। আর একটা বিষয় হলো যে আইনের এটাকে আরো বেশি জোরালো করা। অনেক জায়গা আছে বাড়ি প্লট রেখে গেছে, চলে গেছে অস্ট্রেলিয়াতে, সেখানে বা আমেরিকাতে বা অন্য জায়গায় থাকে, খেয়ালই করে না, সেখানে প্রচুর এডিস মশা, কিউরাস মশা, অন্যান্য মশা হচ্ছে। তাদেরকে একটা ইসের মধ্যে আনা দরকার, এইসব করা দরকার। এবং সার্বিকভাবে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে মশা কন্ট্রোল করা সম্ভব না। এখানে হাউজিং যে সোসাইটি গুলি আছে, যেমন নিকেতন সোসাইটি, তারপর আমি দেখেছি যে নিকেতন সোসাইটি মশা কন্ট্রোলের জন্য তারা যথেষ্ট উদ্যোগ নেন, কিন্তু এইসব জিনিসপত্র তারা পান না বা কেউ তাকে দিতে পারে না, যে কারেক্ট অ্যাডাল্টিসাইড, আপনার লার্ভিসাইড, এবং তাদেরকে প্রশিক্ষিত করা এবং প্রাইভেট কোম্পানিগুলিকে উৎসাহিত করা, তারা যেন এটা সার্ভেলেন্স করতে পারে এবং যন্ত্রপাতির মানে ইম্পোর্টের একটা ব্যবস্থা করা, কীটনাশকের আনার ব্যবস্থা করা। এইভাবে করলে আমার মনে হয় আমরা মশক মুক্ত হতে পারবো। মশা আমাদের জীবনের অনেক সময় নষ্ট করে দেয়, রোগ হয়, ডেঙ্গু রোগ হয়। আর কিউলেক্স মশাকে একটা নিরপরাধ মশা হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা কিন্তু আছে সরকারের পক্ষ থেকে। এই মশাটা তেমন নিরপরাধ মশা না, এটা কিন্তু একটা ভেক্টর। এটা কিন্তু ফাইলেরিয়াসিস, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস কিন্তু একসময় ঢাকাতে ছিল, এখন কমে গেছে। এখন আমি বলবো না যে লিম্ফ্যাটিক এই ছড়াচ্ছে, কিন্তু বাংলাদেশে সম্পূর্ণভাবে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস কিন্তু হয়নি, এখনো আছে জায়গায় জায়গায়। আর একটা বিষয় হচ্ছে যে এই মশা কিন্তু অন্যান্য দেশে অনেকগুলি রোগ ছড়ায়, যেমন সেন্ট লুইস এনসেফালাইটিস আমেরিকা সাউথে মেক্সিকোতে হয়। তারপরে আপনার ওয়েস্টার্ন এনসেফালাইটিস, তারপরে আপনার জিকা ভাইরাস এটা ক্যারি করতে পারে বলে ধারণা করা হয়। আর ওয়েস্টার্ন ভাইরাস তো এরা প্রুভেন। আমাদের দেশে জিকা ভাইরাস আছে, কিউলেক্স মশা যদি সেটাকে ভেক্টর হিসেবে কাজ করে, এমনকি সেকেন্ডারি ভেক্টর হিসেবে কাজ করে, আমাদের জন্য বিপদ হতে পারে। এই মশাকে নিরপরাধ মনে করে কিছু রক্ত নিয়ে যাচ্ছে, এইভাবে যেতে দেওয়া উচিত না। মশা মুক্ত জীবন চাই, মশা মুক্ত নগর চাই। আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই আমি এখন স্টপ। সুন্দর উপস্থাপনা করার জন্য। নিশ্চয়ই এটি আমাদের সকলের, বিশেষ করে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আপনি বলছিলেন যে আপনার এই গবেষণা বা এই উপস্থাপনার মিস্টার তৌহিদ উদ্দিন আহমেদেরও কন্ট্রিবিউশন আছে, আপনারা কোনো কোনো ক্ষেত্রে একসঙ্গে মিলে করেছেন। আমি এখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মিস্টার তৌহিদ উদ্দিন আহমেদকে অনুরোধ করবো বলবার জন্য। আমার হয় নতুন কিছু যদি তথ্য থাকে রিপিটেশনটা না করাই ভালো, কারণ অলরেডি রানিং আউট অফ টাইম। সো মিস্টার তৌহিদ উদ্দিন আহমেদ। ধন্যবাদ। আমার মনে হয় ডক্টর মঞ্জুর মোটামুটি সব জায়গায় কভার করেছে। আমি শুধু প্রেজেন্ট অবস্থার মধ্যে দু একটা কথা বলতে চাই। মনে করেন আমাদের এই যে কিউলেক্স মশা এই মার্চ এবং এপ্রিলের কিছুদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। তো এদের জন্য এই মুহূর্তে কি করার আছে আর কি কিউলেক্স সম্বন্ধে, তারপরে এডিসের সম্বন্ধে একটা কথা বলবো। যে কিউলেক্সের সম্বন্ধে যেহেতু দুটো কর্পোরেশনই নর্থ এবং সাউথ তারা কিছু প্রচেষ্টা নিয়েছে। নর্থ কিছু একটা ক্রাশ প্রোগ্রাম তারা শেষ করলো গতকাল। তো আমি মনে করি তাদের যে নর্মাল যে অ্যাক্টিভিটিস আছে হার্বিসাইড এবং ফগিং, এটা আরো সুচারুভাবে কন্টিনিউ করে যেতে হবে। এখন একবার যেহেতু একটা ক্রাশ প্রোগ্রাম করেছি বলে তাদের কাজ কমিয়ে দিতে হবে তা তো হবে না। সেই জন্য এই আমি অনুরোধ করব যে তারা যেন তাদের রেগুলার অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যান, এবং দুটো জিনিস করতে হবে, যে তারা যেন ঠিক মতন যে কাজটা করছে এই সুপারভিশনটা বাড়াতে হবে, এবং মনিটরিং এন্ড ইভ্যালুয়েশনটা করার দরকার আছে। যে এই যে আমরা যে এই যে ক্রাশ প্রোগ্রাম করলাম তাতে আমাদের অ্যাডাল্ট এবং লার্ভা কিরূপ পরিমাণে কমলো সেটাও জানা দরকার, এবং ব্রিডিং প্লেস গুলোতে আপনার সেখানে সার্ভে করে দেখা দরকার যে সেখানে কমেছে কিনা, এবং ওই দুটো অ্যাক্টিভিটিস চালিয়ে যাওয়ার কথা। এই হলো এক কথা। আর দুই নম্বর হচ্ছে যে এডিসের সামনে একটা সময় আসতেছে, এই এপ্রিলের পর থেকেই এডিস মশা শুরু হয়, এবং জুলাই আগস্ট মাসে হলো এদের পিক পিরিয়ড। তো তার আসার আগেই যদি আমরা এডিস মশা বিভিন্ন জায়গায় যে যেখানে গ্রো করতে পারে, যে ধরনের আপনারা জানেন এটা একটা কন্টেনারে এটার ডিম পাড়ে, তো সেই জন্য কন্টেনারকে নষ্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা, স্ক্যাভেঞ্জিং প্রোগ্রাম ভালোভাবে নিতে হবে, জনগণকে সচেতন করার আগে আসতে হবে। আরেকটা কথা ইদানিং পৃথিবীর বহু দেশেই দেখা যাচ্ছে, সেটা হলো আন্ডার কনস্ট্রাকশন হাউস। এটা এডিসের জন্য একটা অন্যতম সোর্স। তো সেই এডিস আন্ডার কনস্ট্রাকশন হাউস ঢাকা শহর এখন গড়ে উঠতেছে, তার ফলে সেই সমস্ত বাড়িতে এডিসের মশার যে আছে সেটা অলরেডি প্রমাণিত। তো সেইখানে যেন যেখানে ওই ওই সমস্ত এলাকায় যেগুলো পানির যে পাত্র আছে, ড্রাম আছে, চৌবাচ্চা আছে, ফ্লোরের মধ্যে যে দেওয়া হয়, এবং আমি গতবারে দেখেছি যে প্রত্যেকটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে যে লিফটের জন্য যে গর্তটা তৈরি করা হয়, সেই লিফটের গর্তের মধ্যে মশা প্রত্যেকটি বাড়িতেই লিফটের গর্তের মধ্যে সবচেয়ে বেশি আমি মশা লক্ষ্য করেছি। আর ফ্লোরে যখন ফ্লোরিং করা হয় তখন ওখানে পানি দিয়ে কিছুটা শুকানো হয়, সেই পানির মধ্যেও লার্ভা পেয়েছি আর কি। তো সেই জন্য আন্ডার কনস্ট্রাকশন এবং তার আশেপাশে যে এনভায়রনমেন্ট, প্রচুর টিনের কৌটো, তারপরে ড্রাম, তারপরে বালতি ভাঙা, নানা রকম জিনিস পড়িয়ে পড়ে। আন্ডার কনস্ট্রাকশন হাউসের একটা বিশেষভাবে নজর দিতে হবে, এটা আমি বলে মনে করি। আর জনগণের যে সম্বন্ধে যেটা বলা হয়, আমার এক্সপিরিয়েন্স এবং পৃথিবীর অন্যান্য দেশেও আমি দেখেছি, আমি রিসেন্টলি মালদ্বীপে গেছিলাম, সেখানেও ওরা বলছে যে জনগণ ঠিক কেন জানি এগিয়ে আসে না। সে তার বাড়িতে সে জানে, নলেজ আছে, কিন্তু প্র্যাকটিস নেই। তো সেই জন্য এখানে মঞ্জু সাহেব এই কথাটা হয়তো টাচ করেছেন, যে একটা আইনগত রেগুলেটরি এফেক্ট থাকা দরকার। সিটি কর্পোরেশন অলরেডি শুরু করেছে, কিন্তু শুরু করা এবং তাদের এডুকেশন দেওয়া, এই দুটোই কিন্তু সিমultaneously চালাতে হবে। এবং এইটা যতক্ষণ পর্যন্ত না করে আমাদের জনগণ অনেক সময় সচেতন হলেও, যেমন ধরেন এখন করোনা, মাস্ক পরতে বলা হচ্ছে, আমরা কজন মাস্ক পরছি আর কি। তো সেই হিসাবে তবুও রিপিটেডলি বলতে হবে, কিছু বাধ্য করতে হবে। এই জিনিসগুলো আমরা যদি এডিসির আগেই এই কাজগুলো করতে পারি, তাহলে আমি মনে করি
আমরা সামনের দিকে একটা ভালো ফল পাবো। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর তৌহিদুদ্দিন আহমেদ। আমি এবারে বলবার জন্য অনুরোধ করছি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল আমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সাহেবের বক্তব্যটা মন দিয়ে শুনলাম, এবং ওনার বক্তব্য আসলে আমি গত 24 বছর ধরে শুনে আসছি। ওনার সঙ্গে আমার 24 বছর ধরে পরিচয়, এবং পরিচয়টা এই হিসাবে যে আমি সাংবাদিক, উনি কীটতত্ত্ববিদ। মশা নিয়ে যখন কোথাও রিপোর্টিং করি তখন অবধারিত ভাবে এই তৌহিদুদ্দিন আহমেদ সাহেব আছেন এখনো, ওনার সঙ্গে যোগাযোগ করেছি, মঞ্জুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি, এবং প্রতিবারই মনে হয়েছে যে ওনারা যেগুলো বলতেছেন এগুলো মানলে পরে মশা কমবে, একদম তো যাবে না, কমবে। কিন্তু আমি বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি যে প্রতিবারই কিন্তু মশা আমাদের কামড়াচ্ছে। তাহলে কি ওনাদের কথা কেউ শুনছে না? যদি না শুনে থাকে তাহলে প্রশ্ন হলো কেন শুনছে না? ওনাদের কথাগুলো কি খুবই মতলবী? এই কথাগুলি শুনলে কি দেশ, রাষ্ট্র অথবা আমাদের নেতা নেতৃত্বের বড় বেশি ক্ষতি হয়ে যাবে? আমি কিন্তু বুঝি না জিনিসটা। যদি এমন হতো যে এই কথাগুলো শোনার পর কাজ হচ্ছে না, তাহলে বুঝতে পারতাম যে না, ট্রায়াল এন্ড এররের প্রক্রিয়ায় ওনাদের বক্তব্যগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাও তো হয়নি, কেউ তো শুনছেই না। কেন শুনছে না? তারপরেও আমরা এই এর মধ্যে গত 22 বছর আমারও চুল পেকেছে, তৌহিদ সাহেবের বয়স হয়েছেন, মঞ্জুর ভাইয়ের বয়স হয়েছেন, শেষ বয়সে এসে আমরা সবাই আশা করে যাচ্ছি বোধহয় এইবার শুনবে। কি শুনবে আমি বলতে পারবো না। একটা জিনিস কি, এগুলো আসলে কোনো কিছু বিচ্ছিন্ন না। দেখেন, গত বছর ফেব্রুয়ারি মাসে 27শে ফেব্রুয়ারি আমার মনে আছে, 27শে ফেব্রুয়ারিতে এই 2 মেয়র শপথ নিলেন। এখন শপথ নেওয়ার পর ওই দিন কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টই বললেন যে আপনাদের এখনই মশা মারার কাজ শুরু করতে হবে, না হলে কিন্তু মশা আপনার ভোট খেয়ে ফেলবে। তো একজন প্রধানমন্ত্রী যিনি শপথ গ্রহণ করালেন, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এতই ক্ষমতাবান যে উনি চাইলে অনেক কিছু হয়ে যায়, ওনার ইচ্ছাই সবকিছু হয়। এমন একজন মানুষ যখন কথাগুলি বলেন, তখন সেই কথাগুলিকে কি এই দুইজন ব্যক্তি আদৌ কোনো গুরুত্ব দেননি? যদি দিয়েছেন বলে মনে হয় না। এখন অবশ্যই আমি বুঝবো না, কারণ এখন মার্চ মাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন কিন্তু মশার দাপট একটু কমেছে, এটা আমি আমার বাসা থেকে বুঝি। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা যে ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে ছিলাম, উপদ্রবের মধ্যে ছিলাম, মশার উপদ্রবের মধ্যে, সেটা কিন্তু ওই উপদ্রব থাকাকালীন কিন্তু আমার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর এই কথাটা, এই সতর্কবাণীটা 2 মেয়রের কানে গিয়েছে। কেন যায়নি? এই প্রশ্নটা কিন্তু একদম মাঝে মাঝে চিন্তা করি আমি, কেন যায়নি? তাহলে কি ওনারা ভেবেছেন যে না, মশায় ভোট খেয়ে ফেলবে? মশা তো ভোট খায় না, জনগণের ভোট কে খায় এটা তো আমরা সব জনগণও জানে। যারা এই ভোটের নাটকের মাধ্যমে নির্বাচিত হন তারাও জানেন যে ভোটটা আসলে কোথায় কে খেয়ে ফেলে। কাজেই ওনারা বোধ হয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিছক রসিকতা হিসেবেই নিয়েছেন। তো এটা যদি নিয়ে থাকে, এগুলো সংবাদ মাধ্যমে এসেছে। এখন আমরা কি ভাবি, তাহলে প্রধানমন্ত্রী রসিকতাও করেন, জনগণের মশার কামড় নিয়ে উনি রসিকতাও করেন। তাহলে এখন আমি কিন্তু বুঝি না বিষয়গুলো। আমার মূল বক্তব্য হলো এটাই যে যে কথাগুলি এখন মঞ্জুর ভাই আমাদেরকে এখানে ডিটেইলে বললেন যে কিভাবে করতে হবে, কোন মেশিন দিয়ে করতে হবে, কোন ওষুধ আনতে হবে, কোন ওষুধ আনতে গেলে কি কি সমস্যা, উনি তো পুরোটাই কিন্তু আকার ইঙ্গিতে বলেননি, স্পষ্টই বলে দিয়েছেন। তাহলে এগুলি ব্যবস্থা গৃহীত হচ্ছে না কেন, এবং হওয়ানোর জন্য কি করা যেতে পারে? আমার কাছে বিষয়গুলো আসলে স্পষ্ট না, এবং গত 24 বছর ধরেই স্পষ্ট না। গত 24 বছর ধরে মশার কামড় খাচ্ছি। এরপরে তৌহিদ সাহেব থাকবেন না, মঞ্জুর ভাই থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু হয়তো আরেকজন আসবেন, এইগুলি বলে যাবেন। কাজে আমার মনে হয় উপায় তো আছে, উপায় নাই পৃথিবীতে অন্য দেশে তো উপায় আছে, অন্য দেশে তো মশা নেই। আবার একটা জিনিস দেখেন, মঞ্জুর ভাই যে কথাগুলি বললেন সবই কিন্তু ঢাকার মশা নিয়ে। ঢাকার বাইরের কি অবস্থা? জেলা শহরে কখনো যান? আমি প্রায় যাই জেলা শহরে, উপজেলা শহরে যাই, আমার বাড়ি ওখানে মানুষের ওখানে তো প্রত্যেকটা বাসায় মানে এত মশা যে চিন্তাই করতে পারবেন না। এবং সেখানে করে কি ওই স্থানীয় ভাবে উৎপাদিত কিছু কয়েল তারা লাগায়, এবং সেই কয়েলগুলিতে কীটনাশকের মাত্রা আমার মনে হয় যে কেউ কোথাও মাপে না, এত বেশি মাত্রা যে মশা কিন্তু পটাপট মরতে থাকে। এবং ওই কয়েলগুলো আমি ঢাকায় দেখি না।
তো এইগুলি মানুষ তো সবাই, তাই না? ঢাকার মানুষ, গ্রামের মানুষ, পার্থক্য তো নাই, মশার কামড় তো সবাই খেতে হচ্ছে। তো এই একটা বিষয় রাষ্ট্রীয় ভাবে কেন কারো গোচরে আসছে না, কেন কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, এবং এটা কেন হচ্ছে, এটা কিন্তু আমার কাছে আসলে বোধগম্য নয়। তো এখানে আজকে যেহেতু আছেন, এখানে অনেকে আছেন, আমার মনে হয় আপনারা সবাই মিলে ভাবেন এটা কেন, এবং এটা নিয়ে একটা আওয়াজ করা দরকার আমি মনে করি এই সময়, যে এগুলি মানা হচ্ছে না কেন, এই প্রক্রিয়াগুলি এর মধ্যে কি করে উদ্ভট দর্শক প্রক্রিয়া, ব্যাংক, তারপরে আপনার কোনো ব্যাংক, পাতি হাঁস, হ্যাঁ, গাপ্পি মাছ তো ঠিক আছে, গ্রহণযোগ্য আছে, তেলাপিয়া মাছ, কেন? এখন এইগুলির আমার কথা হলো কি, এটা যদি সমন্বিত ভাবে কখনো বসতে পারেন না, একটা সমাধান তো আমরা পেতে পারি। আমরা তো মনে হয় নেটওয়ার্ক। আমরা সাধারণ মানুষের মধ্যে যে ভাবি, মিস্টার মাসুদ কামাল, আপনি কি শেষ করেছেন? আমি শেষ লাইন শুনতে পাইনি, সম্ভবত আমি ধরে নিচ্ছি শেষ করে। জি 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 জি, আপাতত থ্যাংক ইউ মিস্টার মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং মিস্টার মাসুদ কামাল যেমনটা বলছিলেন যে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী অনেকে স্পষ্ট করে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, কিন্তু আমার মনে হয় যে মিস্টার মাসুদ কামালও স্পষ্ট করে না বললে খুব হাস্যচ্ছলে সমস্যার একটা মূলে আঘাত করেছেন বা ইঙ্গিত করেছেন যে সমস্যাটা আসলে কোথায়, আমি যদি ভুল না বুঝে থাকি। এবং এই যে হচ্ছে না কেন, সংকটগুলো কোথায়, এই যে সমন্বয়ের অভাব, শাসনের দুর্বলতা, সুশাসনের দুর্বলতা, আমার এই বিষয়ে আরো ভালো করে স্পষ্ট করে খানিকটা বলতে পারবেন। এবং মাসুদ কামালের মতে হাস্যচ্ছলে বা আকার ইঙ্গিতে না বলে স্থপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বের হোসেন। ধন্যবাদ। আমি অসম্ভব রকম এনরিচড হয়েছি মঞ্জুর সাহেবের রিপোর্টটার উপরে, অনেক অজানা তথ্য জানতে পেরেছি। ওনার কাছে অসংখ্য ধন্যবাদ, আমার জানা ছিল না। আমি এত পড়াশোনা করি, তারপরেও ওনার এত সুন্দরভাবে উপস্থাপন এবং পার্ট বাই পার্ট যেভাবে উপস্থাপন করেছে, সেখানে ওনার এই রিপোর্টটি প্রত্যেকটি মানুষের পড়া উচিত। এবং তার ভিত্তিতে ওনার রিপোর্টের একটি পার্ট আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে, যে বাংলাদেশের কনটেক্সটে কোন ধরনের ওষুধ সাধারণ মানুষের কাছে থাকা উচিত, পানিতে থাকা উচিত। এমনকি যে জিনিসটি কোনোদিন জানতাম যা, যে খাওয়ার পানিতে কোন ওষুধটি নিয়মিত দেওয়া যেতে পারে যাতে এডিস মশা না হয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের এই সমস্ত আলোচনার সংক্ষিপ্ত একটি জায়গায় আমি বলতে চাই, আমার এখন খুব জানতে ইচ্ছা করে, বঙ্গভবন এবং গণভবনে কি মশা যায় না? এই মশা কি বঙ্গভবন এবং গণভবনকে ভীষণভাবে পরিচিত, যে ওখানে গেলে পারে অসুবিধা আছে, কিভাবে ওখানে মশা নিয়ন্ত্রণ করা হয়? আমার এটি জানার খুব ইচ্ছা। এবং মিডিয়ার কাছে আমার, যেহেতু কামাল রয়েছে, আমি জানতে চাই, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়রা গায়ে কি মশারি দিয়ে বের হন, না দিনের বেলা ওনাদের বিরাট লন রয়েছে, মানুষজনের সাথে ওনারা কি চলাফেরা করেন, নাকি নির্ধারিত সময়ের পরে দরজা জানলা বন্ধ করে নেট ঘরের ভিতরে ঢুকে থাকেন? এটি আমার প্রচন্ড রকম জানার ইচ্ছা। যদি ওখানে মশা মারা যায়, যদি ওখান থেকে মশা দূর করা সম্ভব হয়, তাহলে সেই শহর, আমি কোন শহর নিয়ে আজকে আলোচনা করছি, যে শহরে রাষ্ট্রপতি বসবাস করেন, যে শহরে প্রধানমন্ত্রী বসবাস করেন, বাংলাদেশের মন্ত্রী মহোদয়রা বসবাস করেন, শুধু তাই না, সশস্ত্র বাহিনীর সবগুলি কেন্দ্র ঢাকা শহরে, সেইখানের মশা যদি না মারা যায়, যদি সেখানে মশাকে নিয়ন্ত্রণ করা না যায়, নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকে, তাহলে আমার সারা বাংলাদেশ নিয়ে আলাপ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দেখেন, 5 বছর 6 বছর ধরে মিডিয়াতে বলে আসছি, সরকারি প্রতিষ্ঠানে সবচেয়ে মশা বেশি উৎপন্ন হয়। এবং বিভিন্ন সময় টেলিভিশনে বলেছি, নগর ভবনে যখন আমরা মশা মারার জন্য আমাদেরকে নিয়ে অনুষ্ঠান করে মশা মারা হচ্ছে, মেয়র সাহেবকে নিয়ে আমি ছাদের উপরে গিয়েছিলাম। ছাদের উপরে যে ওনাকে দেখালাম, যে ছাদের উপরে দেখেন কত লক্ষ মশা
তৈরি হচ্ছে, নিচে আপনি মশা মারার ব্যবস্থা করেছেন। তারপরে আমি জিজ্ঞেস করলাম সিও সাহেবকে যে আমাকে একটু বলেন তো ছাদ পরিষ্কার করার দায়িত্ব কার? কাগজপত্র বের করে দেখা গেল যে ছাদ পরিষ্কার করার জন্য কোনো মানুষের দায়িত্ব নাই। অর্থাৎ সমস্ত সরকারি আধা সরকারি ভবনে বড় সাহেবের টেবিল মোছার লোক আছে, ফ্লোর ঘষার লোক আছে, কিন্তু ওই ভবনের ছাদে মশা কথা বাদ দেন, নিয়মিত পরিষ্কার করার জন্য কাউকে নিয়োজিত করা হয় নাই। অর্থাৎ শীতকালে এখানে ধুলাবালি জমে, বর্ষাকালে ড্রেন বন্ধ হয়ে যায় ধুলাবালি কাদা হয়ে, এবং সেখানে গাছপালা হয়, পানি জমে থাকে, এবং নিয়মিত আপনারা যদি নিয়মিত চেক করেন তাহলে দেখতে পাবেন। এবং এই ছাদটি কার অধীনে সেটির কোনো ব্যবস্থা নাই। আরেকটি ব্যাপার হচ্ছে যে তথ্যটি ভাই একটু আগে তৌহিদ ভাই উচ্চারণ করেছেন যে নির্মাণাধীন ভবন। আমি যেহেতু এই প্রফেশনের সাথে জড়িত, নির্মাণাধীন ভবন ঢাকা শহরে জমির মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এখন প্রায় প্রত্যেকটি ভবনই 10 তলা প্লাস হচ্ছে। যখনই 10 তলা প্লাস হয় তখনই সেই ভবনগুলি বেসমেন্ট হয়। অর্থাৎ নির্মাণ কাজ যতদিন চলে প্রতিদিন যদি পানি নাও থাকে গাড়িতে করে পানি নিয়ে আসে, কিউরিং করতে হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে কিউরিং করতে হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড 1টি 2টি 3টি ফ্লোরে আপনারা গেলে দেখতে পাবেন সমুদ্রের মতন পানি রয়েছে এবং টলটলা পরিষ্কার পানি। সেখানে কোন মশাটি হওয়ার কথা? সেইখানে মশাটি হয় হলো আপনার রেডিস মশা। সুন্দরভাবে ওখানে আলো আসে, বাতাস আসে এবং নিয়মিত পরিচ্ছন্ন পানি হয়। এখন এই মশা মারার ব্যাপারে কেউ কোনো রকম ব্যবস্থা নেয় নাই, কিভাবে মারা যাবে সেটিও বলেন নাই। আমি বোকার মতন যে কাজটি করেছি এবং আমি কিছুটা উপকার পেয়েছি। আমার প্রত্যেকটি সাইটে গত 5 থেকে 7 বছর ধরে আমি কেরোসিন স্প্রে করতাম এবং দেখেছি কেরোসিন স্প্রে করার ফলে আপনার উপরে কেরোসিন ভাসতে থাকে বলে মশা আর ওখানে বসতে পারে না। এই ক্রুড মেথডটি আমাকে ব্যবহার করতে হয়েছে এবং আমি সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জনের সাথে আলাপ করেছি যে আমাকে এখানে এই পানি আমাকে রাখতে হবে, পানি আমাকে ব্যবহার করতে হবে এবং প্রতিদিন আমাকে কিউরিং করতে হয়, কিন্তু আমি মশা মুক্ত কিভাবে করব? এখন এই ব্যবস্থাটি এখন পর্যন্ত আমাকে কেউ জানায় না। আমি এখনো কেরোসিন দিয়ে এই কাজটি চালাচ্ছি। আর সিটি কর্পোরেশনের মেয়র সাহেবকে এর আগে বহুবার বলেছি, 2 মেয়র সাহেবকে বহুবার বলেছি যে আপনারা সাধারণ মানুষের বাড়ির সামনে বাড়ির ভিতরে নিয়ে তুলকালাম করছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে যে মশার সবচেয়ে বেশি ব্রিডিং হয় সেটির বড় প্রমাণ পাওয়া গেল। গত পরশুদিন 5 বছর বলার পরে আতিক সাহেব বের করলেন যে সরকারি প্রতিষ্ঠানগুলিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের বিরুদ্ধে কেস ফাইল করতে হবে, কারণ তাদের ওখানে যে পরিমাণ মশা পাওয়া গেছে। ধরেন সরকারি একটি প্রতিষ্ঠান, একটি বিল্ডিং, বিরাট একটি পুকুর আছে, ওই পুকুরটি দেখভাল করার জন্য কোনো ফান্ড নাই, কাউকে কোনো দায়িত্ব দেওয়া নেই। ওখানে ডোবা রয়েছে, সেই বিল্ডিং এর সরকারের, সেই ডোবাটি দেখে দেখভাল করবে। এখন আসা যাক আরেকটি তথ্য যদি আপনাদেরকে দিই, সেটি হচ্ছে সবচেয়ে বড় ভীতিজনক এবং আমার মনে হয় আপনারা যে রিসার্চ করছেন এই জায়গাগুলিতে একটু যাবেন। প্রত্যেকটি থানাতে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িগুলি রাস্তার উপরে রাখা হয়, থানার ভিতরে জায়গা নাই। এবং এটি বাংলাদেশের কেস, 15 থেকে 20 বছর কেসটি চলে। 15 থেকে 20 বছর এই গাড়িগুলি স্তূপাকৃতি অবস্থায় থাকে এবং এগুলির আইন অনুযায়ী তাদেরকে রাখতে হয়, রাখার জায়গা না থাকলেও। সারা বছর বৃষ্টির পানির ভিতরে জমছে এবং যদি কেউ বের করতেও চায় পানি বের করার কোনো ব্যবস্থা নাই। কে এখানে ওষুধ দেবে সেটা থানার ওসি সাহেবের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। আরেকটি হচ্ছে বিআরটিসি ডিপোতে যদি আপনি যান, সেখানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বাস সারা বাংলাদেশ জুড়ে ডিপোতে পড়ে আছে ভাঙ্গা অবস্থায়, জঙ্গল হয়ে গেছে। আপনি পুকুরের খালের পানা সরাচ্ছেন, কিন্তু আপনার ঘরের পাশেই আলিশান ভবনে বিআরটিসির চেয়ারম্যান বসে আছেন, কিন্তু ওনার অফিসের পিছনেই কয়েক হাজার বাস মশা উৎপাদন করছে। সেটি কে দেখবে? এনাদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা আপনি যতদিন পর্যন্ত না নিতে পারবেন, এমনকি আমি এই কথাটিও বারবার বলেছি যে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা কি, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অন্তত 1 ঘন্টার জন্য হলেও জেলে দেওয়া। যতদিন পর্যন্ত জেল না খাটাতে পারবেন
কেন আমরা সিঙ্গাপুর, আমি তো সিঙ্গাপুরে 72-73 সনে গিয়েছি, ইট ওয়াজ ওয়ার্স দেন বাংলাদেশ। তারা কিভাবে করেছে? এখনো তারা বেত মারেন, আমি বেত মারার কথা বলছি না, কিন্তু কোন কর্তা ব্যক্তির ব্যাপারে কেস করতে হলে পারমিশন নিতে হবে। আমি বহুবার টেলিভিশনে বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জিডি করব। আমি যদি অন্যায়ভাবে জিডি করি তাহলে আমাকে 10 বছর জেল দেন, কিন্তু আমাকে জিডি করতে দেবেন না কেন? কেন আমাকে অনুমতি নিতে হবে? আমি সাধারণ নাগরিক, আমি অভিযোগ তো করতে পারি, আমি যার কাছে যার বিরুদ্ধে খুশি অভিযোগ করতে পারি। এই জায়গাগুলিকে যদি আমরা আওতায় না নিয়ে আসতে পারি, আপনি সব জায়গায় ওষুধ দিবে, আপনারা যেভাবে বললেন এক্স্যাক্টলি সেইভাবে হলো। সরকারি অফিসগুলিতে আপনারা হাত দিতে পারলেন না, সেটার জন্য ফান্ড নাই। এখন আসা যাক আরেকটি জিনিস, যেটি আমি বছরের পর বছর বলে যাচ্ছি, ঢাকা শহরের পেটের মাঝখানে কয়েকটি সিট মহল রয়েছে। আবারও বলছি, সিট মহল, যেখানে সরকারের কোনো প্রতিষ্ঠানের হস্তক্ষেপ করার অধিকার নাই। আসুন, ক্যান্টনমেন্ট, বিডিআর, দুটি এয়ারপোর্ট, এখানে এনারা যদি, আপনারা যখন মশা মারছেন, এনারা যদি মশার চাষ করেন, তারপরে আপনারা কিছু করতে পারবেন না। তাহলে এই যে মঞ্জুর সাহেব যে অপূর্ব সুন্দর একটি কথা বলেছেন, যে কথাটি আমরা বারবার বলে আসছি, সেটি হচ্ছে সমন্বিত প্রচেষ্টা। অর্থাৎ এনাদের সবাইকে নিয়ে যতদিন পর্যন্ত এই কাজ করা যাবে না, তবে অবস্থা বিপাকে গত 5 থেকে 7 বছরে আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃত্ব দিয়ে মশা মারার ব্যবস্থা নিতে হবে। আর বোধহয় কারুকে দেওয়া সম্ভব না, কারণ আমি এই কতগুলি সমন্বিত মিটিং এ গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া আছে এই মিটিং গুলিতে যারা আসবে, যেসব প্রতিষ্ঠান থেকে আসবে, দে মাস্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু গিভ দেয়ার ওপিনিয়ন, অর্থাৎ তারা ওপিনিয়ন দিতে পারবে এবং নীতি নির্ধারণে অংশ নিতে পারবে। আমরা প্রত্যেক মিটিং এ যে দেখি, বড় সাহেব অন্য মিটিং এ আছেন, অমুক জায়গায় আছেন, উনি একজন লোক পাঠিয়ে দিয়েছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার মত কি, আমাকে তো স্যার মতামত দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, আমাকে বলা হয়েছে শুনে যাওয়ার জন্য। আমি এটার নাম দিয়েছি শুনে যেতে, পাঠানো হয় নাই, তার অফিস থেকে তাকে পাঠানো হয়েছে চা নাস্তা খাওয়ার জন্য। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আমি আবারও অনুরোধ করব মাননীয় কামালকে, আমাকে দুটি তথ্য সরবরাহ করেন, বঙ্গভবন এবং গণভবনের মশার সাথে কি সম্পর্ক, ওনারা মশাকে কেমন ভাবে চিনালেন যে এই জায়গায় তাদের আসা যাবে না, এই আসা যাবে না পদ্ধতিটা আমরা জানতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কি এখানে একটু ছোট্ট একটা কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন, আমি তো শুনতে চাচ্ছি। সেটা হলো যে এই এই যে মসকিটো কন্ট্রোল না হওয়ার পেছনে আমি একটি প্রধান কারণ বলে বলতে চাই, সেটা হলো যে মশা মারবে কারা, মশা মারবে বা তার জন্য যে ব্যবস্থাপনা করবে, সে করবে কে? সে হলো কীটতত্ত্ববিদ। আপনারা শুনে, আপনারা নিশ্চয়ই জানেন যে 2 সিটি কর্পোরেশনে যে মসকিটো কন্ট্রোলের যে একটা বিরাট কাজকর্ম হয়, সেখানে কোনো ঠিক রেগুলার কোনো কীটতত্ত্ববিদ নেই। তার ফলে হয় কি, যা কিছুই করছেন, মনিটরিং বলেন, এভালুয়েশন বলেন, তারপরে আপনার সার্ভেলেন্স বলেন, কোন ইনসেক্টিসাইডের মরবে, যত কিছুই বলেন, সবকিছুই কিন্তু এন্টোমোলজিস্ট জানেন। আরেকটা তথ্য আপনাদেরকে এই সুযোগে আমি বলে দেই, আমি আইডিসিআর প্রতিষ্ঠানে ছিলাম, যে প্রতিষ্ঠানের নাম আপনারা রোজ শুনছেন এখন এই করোনার জন্য আর কি। সেই করোনার সেখানে মেডিকেল এন্টোমোলজি ডিপার্টমেন্টের আমি হেড ছিলাম। সেই মনে করে ওখানে সে আমার ডিপার্টমেন্টে 5টা এন্টোমোলজিস্ট পোস্ট আছে এবং সবগুলো বেশ ভালো পোস্ট। সে একজন প্রফেসরের লেভেল থেকে শুরু করে একজন লেকচারার লেভেল পর্যন্ত, তারও জুনিয়র আছে। সেখানে আমি যখন ছিলাম তখন প্রত্যেকটা পোস্টেই একটা এন্টোমোলজিস্ট দিয়ে ওটাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আর আমার সময় আমরা এখন যে মশার টেস্ট হয়, ওষুধ কীটনাশক গুলো মারবে কি, ইনসেক্টেরিয়াম, যেখানে মশা প্রযোজন কক্ষ, যেখান থেকে মশা নিয়ে আমি টেস্ট করতাম, এখন বর্তমান অবস্থা হলো সেই ইনসেক্টেরিয়াম নেই, একেবারেই নেই, এবং সেখানে একজন এন্টোমোলজিস্ট, সব ডাক্তারদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো এই যেখানে এন্টোমোলজিস্টের যেখানে সিটি কর্পোরেশনে মশা মারার জন্য যেটা থাকবে, সেখানে যদি
আজকে আমি সিটি কর্পোরেশনে 45 বছর ধরে কাজ করছি, 45 বছর, 75 থেকে। সেখানে সে 4-5 জন মেয়রের সঙ্গে আমার দেখা হয়েছে আর কি। প্রতিবারই বলে আসছে আপনারা এন্টোমোলজিস্ট দেন, হ্যাঁ, অথবা 3-4 জন এক্সট্রা একটা অন্যভাবেও দেন আপনার যদি অর্গানোগ্রামে থাকে। আজ পর্যন্ত দেয়নি। আমি মনে করি মসকিটো কন্ট্রোল না হওয়ার এটা একটা অন্যতম প্রধান। ধন্যবাদ। আমার মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। বিষয়টা তৌহিদুদ্দিন আহমেদ এবং ডক্টর মঞ্জুর চৌধুরী টেকনিক্যাল দিকগুলো অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন এবং শেষ পর্যায়ে এসে মিস্টার মাসুদ কামাল, তৌহিদুদ্দিন আহমেদ এবং স্থপতি মোবাশের হোসেন যেভাবে সংকটগুলো চিহ্নিত করলেন, সেটি আসলে মূল জায়গা, যেটি স্থপতি মোবাশের হোসেনের কথা যদি আমি ভুল না বুঝে থাকি, তিনি যেমনটা বোঝাবার চেষ্টা করছেন যে সর্বাঙ্গে ঔষধ, মানে অসুখ হলে ঔষধ আসলে কোথায় দিতে হবে, এবং তিনি বলছিলেন যে রাষ্ট্র আসলে এভাবে চলতে পারে না। এই কথার মধ্যে আসলে এই আলোচনার একটা সমাধান আছে, হয়তো সেই সমাধানটা খুঁজে বের করতে হবে দেশের নাগরিকদের এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের। দুজন হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন। আমি একটু অনুরোধ করবো যে আমাদের সময় হাতে নেই একদমই, তো ছোট্ট করে আপনাদের ইন্টারভেনশন 1 মিনিটের মধ্যে শেষ করবেন। এমডি আরিফুর রহমান, মোহাম্মদ আরিফুর রহমান, জাস্ট ছোট্ট করে। জি, আসসালামু আলাইকুম। আমি প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে অ্যাটাচমেন্টে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছি। জি প্লিজ। আসলে তৌহিদ স্যার যেটা বলেছেন সেটা খুবই বাস্তবতা এবং মোবাশের স্যারের সাথে আমি একমত। আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে যে এই ধরনের ঘটনাই ঘটে আর কি। তো আমি যেটা বলতে চাই যে 2 মাস আগে আমার একটা পেপার পাবলিশড হয়েছে ইন্ডিয়াতে, সেখানে আমি দেখিয়েছি যে ট্রি প্ল্যান্টেশনের মতো করে যদি আমরা ডেঙ্গু মানে এডিস এর ব্রিডিং সময়ের মধ্যে করে প্রতি মাসে একটা সপ্তাহকে যদি আমরা এই ধরনের একটা ডে ঘোষণা করতে পারতাম, তাহলে ইনশাল্লাহ এটাকে একটা কাজে আসতো। আর RFU মানে রেডি ফর ইউজ অথবা ওভার দ্য কাউন্টার, এই যে মসকিটো সাইট, এটা প্রাপ্তিটাকে নিশ্চিত করতে হবে। আর একটা জিনিস যেটা বলতে চাই, ট্রিপল সি অর্থাৎ একটা সি এর হচ্ছে সিটি কর্পোরেশন, একটা সি হচ্ছে কমিউনিটি লিডার, বিভিন্ন সোসাইটির লিডার, আর একটা হচ্ছে সিটিজেন পার্টিসিপেশন। এই ট্রিপল সি কে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা একটা কার্যকর কাজ করতে পারবো। ধন্যবাদ। ডক্টর জিএম সাইফুর রহমান, জাস্ট 1 মিনিটে শেষ করবেন প্লিজ, এবং আপনার পরিচয়টা দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডক্টর জিএম সাইফুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার এবং এন্টোমোলজিস্ট। গত বছর 2019-এ আপনাদের এমনই একটা প্রোগ্রামে আমি হাজির ছিলাম। সেখানে কিন্তু মন্ত্রী মহোদয়দের উপস্থিতিতে তখন একটা তোড়জোড় শুরু হয়েছিল যে সেন্ট্রাল একটা কমিটি করা হবে, সেন্ট্রাল একটা অর্গানাইজেশন করা হবে, যেখান থেকে মসকিটো কন্ট্রোলের সার্বিক বিষয় মনিটরিং করা হবে বা এই ধরনের একটা সুযোগ সুবিধা থাকবে। মশা তো 2 সিটির সমস্যা নয়, এটা তো সারা দেশের সমস্যা। তো এই সারা দেশের সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য 2 সিটির যেমন আজ পর্যন্ত তাদের ওই ধরনের অর্গানাইজেশন গড়ে ওঠেনি, তেমন সারা দেশের মশা কন্ট্রোলের জন্য সেই ধরনের কোনো অর্গানাইজেশন গড়ে ওঠেনি। তো সেই জন্য এটাকে গুরুত্ব দিয়ে সারা দেশে মশা নিয়ন্ত্রণ করার জন্য সেন্ট্রাল একটা বডি তৈরি করা দরকার এবং সেখানে যত ধরনের অর্গান থাকা দরকার এই অর্গানটা একান্ত প্রয়োজন। আর্কিটেকচার মোবাশের হোসেন উনি যেটা বললেন যে বঙ্গভবন আর গণভবন, এই 2 জায়গার কথা বললেন। আসলে দেশে কিছু কিছু জায়গা আছে আমার জানা মতে, সে সমস্ত জায়গাতে রেগুলার যেভাবে রুটিন বেসিসে ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশন করা হয়, কন্ট্রোল মেজার নেওয়া হয়, অন্যান্য জায়গাগুলো কিন্তু এমন নয়। যেমন সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলোতে হয়তো সপ্তাহে একবার, 15 দিনে একবার, জি এভাবে করা হয়। তো এই সমস্ত জায়গায় কিন্তু রেগুলার বেসিসে করার কারণে সেখানে মসকিউটোর পরিমাণ কম। ধন্যবাদ। ধন্যবাদ। মিস্টার রাশেদ আহমেদ, জাস্ট শেষ করতে হবে। আমি আর কোনো প্রশ্ন বা ইন্টারভেনশনের কোনো সুযোগ নেই, আপনি যদি ছোট্ট করে নিজের পরিচয় দিয়ে শেষ করেন। জিলুর ভাই, আমার নাম রাশেদ, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি নিউ এজে কাজ করি। আমার একটা প্রশ্নটা হচ্ছে তৌহিদ স্যারের কাছে এবং মঞ্জু স্যারের কাছে। সেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে সকালবেলায় ফগিং হচ্ছে,
এবং খোলা মাঠে ফগিং করে আমরা এখনকার যে মসকিটো নিধনের যে কার্যক্রমটা দেখতে পাচ্ছি পরিচালনা করা হচ্ছে, এই বিষয়টাতে ওনারা এন্টোমোলজিস্ট হিসেবে কি মনে করেন যে এই প্রক্রিয়াটা আমরা যে ক্র্যাশ প্রোগ্রামের নামে যে কাজগুলো করলাম এটা আসলে কতটুকু বাস্তবিক এবং কতটুকু কার্যকর হবে বলে ওনারা প্রত্যাশা করেন? ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ আহমেদ। ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা আলোচনাটা শেষ করতে চাই। আমার মনে হয় রাশেদ আহমেদের এই প্রশ্নের উত্তর সহ যদি আপনি শেষ করেন। ডক্টর মঞ্জুর চৌধুরী। আসলে আমাদের প্রশ্নটার মূল বিষয়টাই হচ্ছে যে ছোট্ট করে উত্তর দিয়ে শেষ করবেন প্লিজ। এরিয়া ওয়াইজ অপারেশনটা কি সাকসেসফুল হয়েছে কি হয় নাই, এটা আমি অত টেকনিক্যালিটির মধ্যে না যে শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে এটার বিশ্লেষণ চলছে, এভালুয়েশন চলছে। এই মুহূর্তে কোনো কমেন্ট করে আমি এই জিনিসটাকে এই মুহূর্তে কমেন্ট করার সুযোগ নাই। তাদেরকে বিশ্লেষণ কর্মটা শেষ হোক 2-4 দিন 5 দিনের মধ্যে, পরে ডিটেল আলোচনা করা যাবে এই যেটা এরিয়া ওয়াইজ অপারেশনটা হলো উত্তর সিটি কর্পোরেশন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, মিস্টার তৌহিদুদ্দিন আহমেদ, সুবতি মুবাশির হোসেন, মিস্টার মাসুদ কামাল এবং যারা আলোচনায় অংশ নিলেন, প্রশ্ন করলেন, যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং মশা আমাদেরকে তাড়াতে হবে, আসলে শুধু মশা তাড়াতে হবে বললে ভুল বলা হবে, অনেক কিছু আমাদের সমাজ থেকে তাড়াতে হবে। এবং অপরিচ্ছন্নতা, আবর্জনা, এগুলো অনেক ক্ষেত্রে মশার জন্য দায়ী, কিন্তু আমাদের সমাজে নানা রকমের অপরিচ্ছন্নতা, আবর্জনা রয়েছে যেগুলো আসলে আমাদের পরিষ্কার করতে হবে। এবং সেটি যদি না করতে পারি, মশা আমাদের সঙ্গেই থাকবে, মশার সঙ্গেই আমাদের বসবাস করতে হবে। এবং তার জন্য যেটি দরকার আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে, মানুষকে আসলে গুরুত্ব দিতে হবে, মানুষকে যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে অগ্রাধিকারের বিবেচনায় আনতে হবে। আমাদের উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। মানুষের চাইতে ব্যবসা, মানুষের চাইতে গোষ্ঠী, মানুষের চাইতে দল, মানুষের চাইতে রাজনীতি যখন বড় হয়ে ওঠে, তখন আসলে এই সমস্যাগুলো থেকেই যাবে। সে কারণে সুশাসন নিশ্চিত করতে হবে। আমাদের রাষ্ট্রের সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, এগুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি, এই ধরনের সংকট, এই ধরনের সমস্যার সঙ্গে আমাদের বসবাস করতে হবে। নিঃসন্দেহে ডক্টর মঞ্জুর চৌধুরী, তৌহিদুদ্দিন আহমেদ যে ধরনের পরামর্শগুলি দিচ্ছেন, এগুলি খুবই বিবেচ্য বিষয়। কিন্তু মানুষকে যতক্ষণ বিবেচনায় নেওয়া হবে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানীগুণী বা বিজ্ঞানের কথা আসলে সবার খুব পছন্দ হবে না। যে কারণে যেখানে যে পথ থাকা দরকার, যেখানে যে লোক থাকা দরকার, সেই লোক সেখানে থাকে না। যেখানে যেভাবে সমন্বয় হওয়া দরকার, সেই সমন্বয়হীনতা আমরা দেখতে পাই না। আমরা আশা করব যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন। সংবাদ মাধ্যমের কর্মীরা এই সমস্ত বিষয়ে আরো বেশি আলোচনা, লেখালেখি করবেন। তাতে হয়তো খানিকটা গণজাগরণ তৈরি হতে পারে এবং সেটি হয়তো নীতি নির্ধারকদেরকে চোখ অনেকখানি খুলে দেবে বা তাদেরকে বাধ্য করবার জায়গায় নিয়ে আসবে এই সমস্যার সমাধানে। দর্শক এবং যারা অংশ নিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।